জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, অগ্নিবীর আর্মির যেসব পরীক্ষার্থী রয়েছে, আজকে তোমাদের হচ্ছে সংবিধানের ম্যারাথন ক্লাস করাবো। সংবিধান এমন একটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টার তুমি কখনো ছাড়তে পাবে না। প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসে। 3টে থেকে 4টে প্রশ্ন তোমরা সংবিধান থেকে দেখতে পাবে। আজকে আমার এই ম্যারাথন ক্লাসের সংবিধান তোমরা যদি সম্পূর্ণ করে নিতে পারো, এর বাইরে একটাও প্রশ্ন আসবে না। এখান থেকে প্রত্যেকটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। সুতরাং সংবিধানের এই ম্যারাথন ক্লাসটা খুব সুন্দর করে করবে এবং খাতায় সুন্দর করে প্রত্যেকে নোট করে নেবে। ওকে, তো চলো সংবিধানের আমরা প্রত্যেকটা প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসে সেটাই আমরা শুধু আলোচনা করব। দেখো, প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, সংবিধানের তোমরা যেহেতু সংবিধান পড়ছো, তোমাদের ধারা সম্বন্ধে আর্টিকেল কতগুলো রয়েছে, ধারা, তপশিল এবং পার্ট, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। আমাদের সংবিধান যখন চালু হয়েছিল 1950 সালে সংবিধান চালু হয়। সেই 1950 সালে সংবিধানের ধারা ছিল 395টা। অর্থাৎ আগে মূল সংবিধানে 395টা ধারা রয়েছে, 8টা তপশিল ছিল এবং 22টি ছিল পার্ট। কিন্তু বর্তমানে তোমাকে যদি প্রশ্ন করে কতগুলো সংবিধানে ধারা রয়েছে, তুমি বলবে স্যার 448টি ধারা এবং 12টা রয়েছে তপশিল এবং 25টি রয়েছে পার্ট। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। কিভাবে আসতে পারে স্যার? যে বলবে বর্তমানে সংবিধানের ধারা কয়টি রয়েছে বা পূর্বে সংবিধানের ধারা কয়টি ছিল। এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমি দেখবে এই এবার আমরা যে 12টা তপশিল রয়েছে সেই 12টা তপশিল সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ 12টা তপশিল থেকে কি স্যার প্রশ্ন আসে? না। যেইগুলো আমি এই যে নীল কালিতে আমি মার্ক করেছি সেগুলোই তোমরা শুধু পড়বে। এই পুরো সংবিধানের নোটস পড়ার দরকার নেই, শুধু সেগুলোই পড়বে। এগুলোর মধ্যেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো 1 নম্বর তপশিলে কি আলোচনা করা রয়েছে? 1 নম্বর তপশিলে আলোচনা করা রয়েছে অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত আলোচনা। এই যে আমাদের প্রত্যেকটা রাজ্য রয়েছে, সেটা আন্দামান বলো, মানে কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান, পুদুচেরি, লাক্ষাদ্বীপ, দামান দিউ, এগুলো তো সব আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল। এগুলো সম্পর্কে আলোচনা করা আছে। তারপরে আমাদের পশ্চিমবঙ্গ, রাজস্থান, গুজরাট, এই যে রাজ্যগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে সবকটাকে 1 নম্বর আমাদের তপশিলে। ওকে। তারপরে স্যার 2 নম্বর তপশিল, 3, 4, 5 এগুলো একটাও দরকার নেই স্যার, তোমাদের এগুলো পড়ার দরকার নেই। শুধু যেগুলো আমি নীল কালিতে করে রেখেছি শুধু সেগুলোই তোমরা পড়বে। তারপরে দেখো স্যার 7 নম্বর তপশিল, যেটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসে। এটা অলরেডি আর্মিতে কিন্তু তোমাদের এসেছে। তোমাদের একটা এই তোমাদের 2022 সালে তো অগ্নিপথ স্কিম চালু হয়েছে, তার আগে তো শুধু ইন্ডিয়ান আর্মির পরীক্ষা হতো, তো তখন এই প্রশ্নটা এসছে। ওকে, সুতরাং এটা ভালো করে পড়বে যে 7 নম্বর তপশিলে তোমাদের কি আলোচনা করা হয়েছে স্যার? যুগ্ম তালিকা। ওকে, যুগ্ম তালিকা স্যার, যুগ্ম তালিকা বলতে যুগ্ম বলতে গেলে দুটো যুগ্ম রয়েছে। অর্থাৎ দুটো রয়েছে। দুটো কি স্যার? একটা কেন্দ্র তালিকা, একটা রাজ্য তালিকা। অর্থাৎ রাজ্যের কিছু কাজ রয়েছে, কেন্দ্রের কিছু কাজ রয়েছে বা তালিকা রয়েছে, এই দুটোকে একত্রিত মিলে বলছি স্যার যুগ্ম তালিকা। 8 নম্বর তপশিল, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে স্টার মার্কবে। এটা হচ্ছে সরকারি ভাষা সমূহ আলোচনা করা রয়েছে। অর্থাৎ যে সরকারের ভাষা, সেটা কিন্তু 8 নম্বর তপশিল আলোচনা করা রয়েছে স্যার। তারপরে পড়বে 10 নম্বর তপশিল। 10 নম্বর তপশিলে রয়েছে দলত্যাগ বিরোধী আইন। খুবই গুরুত্বপূর্ণ দলত্যাগ বিরোধী আইন। তারপরে স্যার 11তম আমার যেটা হচ্ছে 11তম তপশিল আলোচনা করা হয়েছে পঞ্চায়েত নিয়ে আলোচনা করা রয়েছে। এগুলো ক্ষমতা, কর্তৃত্ব, দায়িত্ব, এগুলো পড়ার দরকার নেই। তুমি জাস্ট, তোমরা তো 4টে অপশান থাকবে, দেখে বুঝতেই পারবে। সুতরাং শুধু পড়বে 11তে পঞ্চায়েত, 12তে মিউনিসিপ্যালিটি। এটা নগরপালিকা বা এটাকে আমরা মিউনিসিপ্যালিটি বলে থাকি। নগরপালিকার ইংরেজি হচ্ছে মিউনিসিপ্যালিটি। তো এই 12টা তোমাদের তপশিল মনে রাখার একটা সূত্র আছে, যে টিয়ার্স অফ ওল্ড পিএম, পি দিয়ে পিএম, শেষে রয়েছে পি, পি মনে হচ্ছে স্যার পঞ্চায়েত, এম ফর মিউনিসিপ্যালিটি, 11, 12। ওকে, তো এটা তোমাদের যেহেতু পুরোটাতে যেহেতু তোমরা পড়ছো না, তার জন্য ট্রিক্সটা দরকার নেই, বাট যারা পড়বে তারা পড়ে নিতে পারো, আমার কোনো সমস্যা নেই। আরেকটা কথা বলে রাখি, আজকের এই ক্লাসটা যেহেতু তোমাদের পেইড ব্যাচের ক্লাস, তো এটা আমি পাবলিক করব, এটা যাতে সবাই দেখতে পারো। ঠিক আছে? সব ক্লাস তো পাবলিক হবে না, তো কিছু ক্লাস পাবলিক হবে, যাতে অন্যরাও সুবিধা পাক। তো এই পেইড ব্যাচের ক্লাসটা আজকে সবার জন্যই থাকবে। তো যাই হোক, তারপরে হচ্ছে ভারতীয় সংবিধানের কিছু উৎস। দেখো, এখান থেকে প্রশ্ন প্রতি বছর, মানে প্রতি বছর বলবো না, যে কোনো এক বছর হয়তো আসে, এক বছর আসে না। আগের বছর যেমন স্কিপ গেছে, তার আগের বছর এসেছিল। এই বছর কিন্তু এখান থেকে আসার প্রবল সম্ভাবনা রয়েছে, 99% সম্ভাবনা রয়েছে এখান থেকে। তো দেখো, কি আসবে না আসবে তোমাদের তো জেনে লাভ নেই, আমি যা করাবো চোখ বুজে করে যাবে। তারপরে তোমার সিলেকশন কেউ তোমাকে যদি আটকায়, তারপরে তোমরা আমাকে এসে চ্যানেলে এসে কমেন্ট করে যাবে, তোমাদের দাদাকে তোমরা ফোন করবে, মেসেজ করবে, কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? সো কমন আসবে সব। যেমন দেখো ব্রিটেন, স্যার ব্রিটেনের আরও কী নাম রয়েছে স্যার? ইংল্যান্ড। ওকে, ব্রিটেনকে আমরা স্যার ইংল্যান্ড বলে থাকি। ওকে,
ব্রিটেন বা ইংল্যান্ড। স্যার ব্রিটেন থেকে কি পড়বে? এগুলো এগুলো কিছু পড়বে না, এগুলোকে আমি জাস্ট একটা সূত্র সাজিয়ে লিখেছিলাম, প্রধানমন্ত্রী সংসদে একানং সঙ্গে দুজন শক্তিশালী লোক রাখেন। তো এটা একটা সূত্র। তো তোমরা এত কিছু সূত্রপুত্র দিয়ে পড়ার কোনো দরকার নেই। তোমরা শুধু পড়বে যে ব্রিটেন থেকে আমরা কি কি ধার নিয়েছি। দেখো আমাদের সংবিধান, ভারতের সংবিধান সব থেকে বৃহত্তম সংবিধান, আমাদের লিখিত সংবিধান। অর্থাৎ আমরা সংবিধানকে নিজে নিজে লিখে লিখে তৈরি করেছি, বিভিন্ন দেশ থেকে ধার করেছি, বিভিন্ন দেশের একটা সিস্টেম আইন কানুন ভালো লেগেছে, সেখান থেকে সেটাকে আমরা নিয়ে নিয়েছি। এইভাবে আমরা সংবিধানটাকে লিখে লিখে তৈরি করেছি। তার জন্যই আমাদের সংবিধানে কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিক রয়েছে। অনেক সময় বিচার পেতে দেরি হয়, আবার অনেক সময় ফাস্ট হয়ে যায়, কারণ লিখিত সংবিধান বুঝতেই পারছো, নিজে লেখা তৈরি। তো মনে রাখবে যে প্রধানমন্ত্রীর যে পদ, এই যে একটা দেশের মধ্যে প্রধানমন্ত্রী দরকার, এখন ভারতের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী। তো এই যে প্রধানমন্ত্রী যে দরকার, সেই জিনিসটা, এই আইডিয়াটা আমরা কোথা থেকে নিয়েছি স্যার? ব্রিটেন থেকে, অর্থাৎ ব্রিটেন থেকে নিয়েছি। তারপরে এক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ, এই এক নাগরিকত্ব আমরা কোথা থেকে নিয়েছি? এই ধারণাটা এটা নিয়েছি স্যার আমরা ব্রিটেন থেকে। তারপরে পড়বে স্যার রিট জারি করা আমরা এই ধারণাটা কোথা থেকে নিয়েছি? ব্রিটেন থেকে। বাস এই যে তিনটে নীলকালিতে আমি পয়েন্ট করে রেখেছি, এইটুকুই পড়বে, এর কিছু বাইরে পড়া তোমার দরকার নেই। ওকে, বাইরে আসবেও না। এবার হচ্ছে তোমাদের আমেরিকা থেকে তোমাদের কি কি নেওয়া হয়েছে সেটা একটু দেখবো, যেহেতু আমরা প্রত্যেকেই ভারতের বাসিন্দা। তো এগুলো আমাদের আমেরিকা থেকে কী কী নেওয়া হয়েছে এগুলো একটু জেনে নাও। এক নম্বর হচ্ছে তোমাদের প্রস্তাবনার ধারণা, অর্থাৎ মানে তোমরা দেখবে সংবিধানের যে প্রস্তাবনা, প্রত্যেকটা দেখবে বই, কোনোদিনও বই দেখেছো? বইয়ের দেখবে প্রথমে প্রিয়াম্বেল বা প্রস্তাবনা বলে লেখা থাকে। তো সেই প্রস্তাবনার ধারণা এটা কোথা থেকে নেওয়া হয়েছে স্যার? এটা আমাদের আমেরিকা থেকে নেওয়া হয়েছে। মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে স্যার? আমেরিকা। মনে রাখবে কি করে? দেখো মৌলিক অধিকার রয়েছে না, অধিকার অ রয়েছে, আমেরিকাতেও রয়েছে। সুতরাং এইভাবে তোমরা রিলেটেড করে মনে রাখবে। যখন দেখবে মৌলিক অধিকার আর মৌলিক কর্তব্য কোথা থেকে নেওয়া হয়েছে, তোমার কিন্তু স্যার গুলিয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তুমি মনে রাখবে অধিকার মানে কথা রয়েছে, আমেরিকায় কথা রয়েছে। তারপরে লিখিত সংবিধানের ধারণা, অর্থাৎ রিটেন কনস্টিটিউশন, এটা কোথা থেকে নিয়ে আছে? এটাও স্যার আমেরিকা থেকে নিয়ে আছে, খুবই গুরুত্বপূর্ণ রিটেন কনস্টিটিউশন। তারপরে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিদের অপসারণ, এই যে আমাদের রাজ্যের মধ্যে, দেশের মধ্যে হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, সেই হাইকোর্ট সুপ্রিম কোর্টে একটা করে বিচারপতি রয়েছে, সেই বিচারপতিদের অপসারণ বলতে গেলে বাদ দেওয়া, অর্থাৎ বিচারপতিদেরকে কী করে আমরা বাদ দিতে পারি, সেই যে পুরো সিস্টেম, সেই সিস্টেমের ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেটাও কিন্তু আমাদের সেই আমেরিকা থেকে নেওয়া হয়েছে। তারপরে উপরাষ্ট্রপতি, রাজ্যসভার চেয়ারম্যান, অর্থাৎ উপরাষ্ট্রপতি আপনি রাজ্যসভার চেয়ারম্যান হয়ে যাবে, অর্থাৎ যেই হবে উপরাষ্ট্রপতি সেই রাজ্যসভার চেয়ারম্যান হবে। অর্থাৎ রাজ্যসভার জন্য আলাদা কোনো চেয়ারম্যান নেই, আমাদের দুটো সভা, একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা। সেই রাজ্যসভার যে চেয়ারম্যান উপরাষ্ট্রপতি হবেন, সেটা ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেটাও স্যার আমেরিকা থেকে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার, এই যে তোমরা জানো যে আর্মি, নেভি, এয়ারফোর্স, এই তিনটে বাহিনীর চিফ বা প্রধানকে, একবারে হেড কমান্ডারকে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। অর্থাৎ রাষ্ট্রপতির নির্দেশে এই আর্মি, নেভি, এয়ারফোর্স, এগুলো সব কটা কাজ করে। রাষ্ট্রপতি যে কোনো মুহূর্তে বলতে পারে যে এখানে আক্রমণ করো, তো সেনাবাহিনীকে আক্রমণ করতে হবে। অর্থাৎ সুপ্রিম কমান্ডারকে রাষ্ট্রপতি। এবং রাষ্ট্রপতির ইমপিচমেন্টের ধারণা কোথা থেকে নিয়েছি? সেটাও আমরা আমেরিকা থেকে নিয়েছি। স্যার ইমপিচমেন্ট মানে কি? অর্থাৎ রাষ্ট্রপতিকেও আমরা বাদ দিতে পারি, অর্থাৎ রাষ্ট্রপতিকেও পদ থেকে সরাতে পারি, কিন্তু কিছু শর্ত আছে, সেগুলো তো আমাদের অত জেনে লাভ নেই। জাস্ট শুধু মনে রাখো যে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা রাষ্ট্রপতি, এটা একটু বাংলা লিখবে। তো স্যার তোমাদের ইমপিচমেন্ট নাও তো থাকতে পারে, তখন বাংলা লিখে দিল, তখন তোমরা বুঝতে পারছো না। অপসারণ ইমপিচমেন্ট মানে কি স্যার? অপসারণ, অর্থাৎ রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি, অর্থাৎ রাষ্ট্রপতিকে বিচ্যুত করে দাও, পদ থেকে সরিয়ে দাও, এই ধারণাটাও আমরা নিয়েছি আমেরিকা থেকে। ওকে, তারপরে আমাদের নিজস্ব কিছু সংবিধান তৈরি করা আছে স্যার, যেমন ভারত শাসন আইন 1935 সালে আমরা নিজস্ব কিছু সংবিধান তৈরি করেছিলাম। তো তার মধ্যে শুধু পড়বে জরুরি অবস্থা। এই জরুরি অবস্থা আমরা কোথা থেকে নিয়েছি? আমাদের নিজেদের তৈরি করা ভারত শাসন আইন 1935 সাল থেকে আমরা এটা ধার করে নিয়েছি। ওকে, তারপরে স্যার কানাডা থেকে আমরা কি ধার করেছি? দেখো কানাডা থেকে আধা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, অর্থাৎ ভারত একটা আধা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা হবে, এই ধারণাটা কোথা থেকে নিয়েছি? সেটা কানাডা থেকে নিয়েছি। তারপরে স্যার হচ্ছে অস্ট্রেলিয়া থেকে কি ধার করেছি? দেখো অস্ট্রেলিয়া থেকে যুগ্ম তালিকা, খুব গুরুত্বপূর্ণ, কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা, এই কনসেপ্টটা আমরা ধার করেছি অস্ট্রেলিয়া থেকে। তারপরে আমরা পড়ব যে সংসদের যুগ্ম অধিবেশন, তাহলে যুগ্ম তালিকা এবং যুগ্ম অধিবেশন দুটোই আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়েছি।
তাছাড়াও আমরা ব্যবসা বাণিজ্যের যে অধিকারগুলো নিয়েছি, তো এগুলো তোমাদের পড়ার দরকার নেই, শুধু আমার নীলকালিগুলোই তোমরা পড়বে। ওকে। তারপরে রাশিয়া থেকে কি ধার করেছি দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এখান থেকে তোমাদের অগ্নিবীরে তোমাদের যদি প্রশ্ন না আসে তো কি বলে ছাড়বো, এখান থেকে প্রশ্ন আসবে আসবে। তোমাদের অর্থনীতি থেকে কিচ্ছু পড়ার দরকার নেই, শুধু তোমরা পড়বে ব্যাংকিং সিস্টেম, অর্থাৎ এই যে আরবিআই, এসবিআই, এই ব্যাংকিং সিস্টেম, আর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী অর্থাৎ 5 বছর পর পর তোমাদের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সেই সিস্টেমটা কিন্তু পড়তে হবে। এখান থেকে প্রশ্ন কনফার্ম অর্থনীতি থেকে আসবে, অর্থনীতি থেকে বেশি ডিপে যাওয়ার দরকার নেই। তো আমরা এই পঞ্চবার্ষিকীর ধারণাটা কোথা থেকে ধার করেছি স্যার, আমরা রাশিয়া থেকে নিয়েছি। মৌলিক কর্তব্য স্যার কোথা থেকে নিয়েছি, আমরা রাশিয়া থেকে। বর্তমানে স্যার মৌলিক কর্তব্য কটা রয়েছে স্যার, 11টা মৌলিক কর্তব্য রয়েছে। ওকে। তারপরে ফ্রান্স থেকে কি নিয়েছি স্যার, প্রজাতন্ত্রের ধারণা। এই যে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি না স্যার, সে প্রজাতন্ত্র দিবসের ধারণা, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ববোধ, অর্থাৎ এই ধারণাগুলো সব কোথা থেকে নিয়েছি, অর্থাৎ এই যে আমাদের সৌভ্রাতৃত্ববোধ, সাম্য, আমাদের মিলেমিশে একসাথে থাকতে হবে, আমাদের দেশকে ভালোভাবে পরিচালনা করতে হবে, দেশের প্রতি আত্মসমর্পণ করতে হবে, দেশের জন্য শহীদ হতে হবে, এই যে সব ধারণাগুলো সব আমরা ফ্রান্স থেকে নিয়েছি। ওকে স্যার। তারপরে দক্ষিণ আফ্রিকা থেকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা ধার করেছি, যেটা হচ্ছে স্যার কি, সংবিধান সংশোধন। অর্থাৎ আমাদের সংবিধানকেও তো, যে আমাদের তো লিখিত সংবিধান, আমরা লিখে লিখে তৈরি করেছি, তো এবার লেখা জিনিসের মানুষে তো ভুল হতেই পারে, ভুল ত্রুটি হতেই পারে, তো সেটাকেও যাতে সংশোধন করা যায়, তো সেই সংশোধনের কিছু তার জন্য পদ্ধতি থাকবে। সেই পদ্ধতিগুলো অর্থাৎ সংশোধনের অ্যামেন্ডমেন্ট করার যে পদ্ধতিগুলো, ধারণাটা কোথা থেকে নিয়েছি স্যার, সেটা আমরা দক্ষিণ আফ্রিকা থেকে নিয়েছি। ওকে স্যার। তারপরে আয়ারল্যান্ড থেকে, আয়ারল্যান্ড বলতে গেলে স্যার আয়ারল্যান্ডের আরেকটা নাম হচ্ছে যে আচ্ছা আয়ারল্যান্ড মানে আয়ারল্যান্ডই। তোমাকে এইখানে আরেকটা প্রশ্ন তোমাকে রাশিয়ার পাশে লিখে রাখবে। অনেক সময় অপশানে রাশিয়া না থাকতে পারে, ইউএসএসআর থাকতে পারে, এটা রাশিয়ার আগেকার নাম ছিল। তো তো এটা অনেক সময় অপশানে থাকে ইউএসএসআর। এবার তোমরা বলবে স্যার প্রশ্ন তো আসলো মৌলিক কর্তব্য কোথা থেকে নেওয়া হয়, তোমরা বলবে স্যার রাশিয়া তো অপশান ছিল না। স্যার অপশানে কিন্তু ইউএসএসআর ছিল, তোমরা দেখবে। তো তার জন্য পাশাপাশি স্যার ওটাও বলে দিলাম। ওকে। তারপরে প্রশ্ন দেখবো স্যার যে আমাদের কি আচ্ছা 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 আয়ারল্যান্ড থেকে কী নিয়েছি দেখো, আমাদের ডিপিএসপি। তোমরা স্যার ডিপিএসপি বুঝবে না, জাস্ট শুধু মনে রাখো নির্দেশমূলক নীতি। এই যে স্যার নির্দেশমূলক নীতি আমাদের কোথা থেকে নিয়েছি, আমরা ধার করেছি, এটা স্যার আমরা আয়ারল্যান্ড থেকে ধার করেছি। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, অর্থাৎ আমাদের দেশের মধ্যে একজন রাষ্ট্রপতি রয়েছে, এখন আমাদের বর্তমান রাষ্ট্রপতির নাম কি স্যার, তোমরা বলবে স্যার মাননীয় শ্রী দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি। তো এই যে রাষ্ট্রপতিকে আমরা তো নির্বাচন করে থাকি, ও তো এমনি এমনি হয়ে যায় না, তো নির্বাচন করার জন্য যে প্রসেসগুলো, পদ্ধতিগুলো, এই ধারণাটা কোথা থেকে নিয়েছি স্যার, আমরা নিয়েছি আয়ারল্যান্ড থেকে। ওকে। আয়ারল্যান্ড থেকে নিয়েছি। তারপরে স্যার জার্মানি ও জাপান থেকে। স্যার জার্মানি থেকে শুধু জাপানটা পড়া দরকার নেই, শুধু জার্মানি থেকে একটা জিনিস পড়ে রাখবে স্যার, জার্মানিতে জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ হয়ে যাবে। অর্থাৎ জরুরি অবস্থা বলতে গেলে কোনো একটা রাজ্যের মধ্যে দেখুন রাষ্ট্রপতি শাসন হলো, যেমন পশ্চিমবঙ্গে তোমরা প্রত্যেকে বলছো, আমরাও বলছি, এবং আরও অনেকেই বলছে যে রাষ্ট্রপতি শাসন হওয়া দরকার দরকার। কিন্তু স্যার রাষ্ট্রপতি শাসন কখনোই ভালো না, আমরা দরকার বলছি কিন্তু কখনোই এটা ভালো না। তাহলে তোমার স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, নিজের 10 জন 12 জন করে সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় তোমরা বাড়ি ফিরছো, এগুলো সব বন্ধ হয়ে যাবে, একজন দুজনের বেশি রাস্তাঘাটে দেখা যাবে না, আড্ডা মারা যাবে না, ঠিক আছে, আরও অনেক কিছু প্রবলেম হবে। তো এই যে যখন দেশের মধ্যে রাষ্ট্রপতি শাসন তোমাদের হবে, বা জরুরি অবস্থা, দেশের মধ্যে জরুরি অবস্থা বলতে গেলে দেশের মধ্যে যখন সংকট আসে, যুদ্ধ আসে, তারপরে তোমার কোনো রকম রাজ্যের অশান্তি সৃষ্টি হলে তখন কিন্তু জরুরি অবস্থা আসে। তো সেই জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার তোমার রদ হবে। স্যার মৌলিক অধিকার মানে কি, এই যে তুমি ঘুরে বেড়াচ্ছ, যাকে যা খুশি তুমি কথা বলছো, মানে তোমার যে জীবনে চলার জন্য যা স্বাধীনতা, সেই স্বাধীনতা সব কিন্তু নষ্ট হয়ে যাবে। ওকে। তো সেই ধারণাটা আমরা কোথা থেকে নিয়েছি, জার্মানি থেকে নিয়েছি। ওকে। এবার স্যার আমরা রাষ্ট্রপতি সম্পর্কে পড়ব। রাষ্ট্রপতি সম্পর্কে তোমাদের প্রশ্ন আসার মতন প্রবল সম্ভাবনা রয়েছে এই বছর। স্যার প্রথমত বলবো স্যার রাষ্ট্রপতি, এই যে পদ বা রাষ্ট্রপতির ধারণা, এটা আমরা কোথা থেকে নিয়েছি স্যার, এটা আমরা আমেরিকা থেকে ধার করে নিয়েছি, যে দেশের মধ্যে একটা রাষ্ট্রপতি দরকার। কিন্তু রাষ্ট্রপতির নির্বাচন সেটা কিন্তু অন্য জায়গা থেকে নিয়েছি স্যার, রাষ্ট্রপতি কিভাবে নির্বাচন করব, নিয়োগ করব, কিন্তু রাষ্ট্রপতি দেশের মধ্যে দরকার, একটা থাকা রাষ্ট্রপতির পদ দরকার, সেইটা কিন্তু আমরা আমেরিকা থেকে ধার করেছি। এটা আমাদের রাষ্ট্রপতি কত নম্বর পার্টের মধ্যে পড়ে, দরকার নেই তোমাদের, এটা আসবে না। স্যার রাষ্ট্রপতির ধারা,
আমাদের কত নম্বর থেকে কত নম্বর পর্যন্ত সংবিধানের রয়েছে? আমাদের বর্তমানে স্যার 448টা ধারা রয়েছে, তার মধ্যে স্যার 52 থেকে 62 নম্বর ধারা, এটা কিন্তু আমাদের রাষ্ট্রপতি সম্পর্কে বলা রয়েছে। রাষ্ট্রপতি কিভাবে কাজ করবে, রাষ্ট্রপতি কতদিন ধরে কাজ করবে, রাষ্ট্রপতিকে কিভাবে নিয়োগ করব, রাষ্ট্রপতিকে শপথ বাক্যকে পাঠ করায়, এইসব অনেক কিছু ডিটেলস কিন্তু লেখা রয়েছে। তো তোমরা শুধু পড়বে স্যার 52 থেকে 62 নম্বর ধারা পর্যন্ত রাষ্ট্রপতি কিন্তু বলা রয়েছে। তিনি সামরিক বাহিনী বা সেনাবাহিনীর প্রধান হিসেবে কাজ করে। প্রথমেই বলেছি স্যার, তিনি হচ্ছেন সুপ্রিম কমান্ডার সেনাবাহিনীর। আমাদের 3টে বাহিনী রয়েছে সরকারি। তোমরা এই যে বিএসএফ, সিআরপিএফ এগুলো পড়ো না স্যার, এগুলো কিন্তু সরকারি নয়, এগুলো সব কোম্পানির। ঠিক আছে, এগুলো তো তার জন্য দেখবে তোমরা বলবে যে কোন কোম্পানিতে কাজ করছো, বা এই কোম্পানি আসতে এই জায়গা থেকে অমুক জায়গায় চলে গেল। আমাদের সরকারের শুধুমাত্র 3টে সরকারি বাহিনী রয়েছে, একটা আর্মি, নেভি আর এয়ারফোর্স। এই 3টে হচ্ছে পুরোপুরি সরকারি, বাকিগুলো কিন্তু সরকারি নয়, সেগুলো হচ্ছে সব কোম্পানি। স্যার কোম্পানি কি স্যার? আধা কোম্পানি বলবো আমরা, পুরোপুরি তো কোম্পানি না, আধা কোম্পানি। কারণ সরকার ওদেরকে মনোনীত করছে, যে সরকার দ্বারা মনোনীত, যে তোমরা, সরকার পারমিশন দিচ্ছে যে আমাদের দেশে আরও সেনার দরকার, তার জন্য কোম্পানিকে বলছে তোমরা সেনা নিয়োগ করো। তো এটাই আর কি। ওকে, ভারতীয় পার্লামেন্ট। আচ্ছা, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি কাকে কাকে নিয়ে গঠিত দেখো। রাষ্ট্রপতি মানে অ্যাকচুয়ালি বলছে ভারতীয় পার্লামেন্ট বা সংসদ, লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি নিয়ে গঠিত। বুঝলে না স্যার? তোমাকে প্রশ্ন করবে যে ভারতীয় পার্লামেন্ট রয়েছে না স্যার, ভারতীয় পার্লামেন্ট বা সংসদ বলে থাকি আমরা, সেই সংসদ কী কী নিয়ে গঠিত স্যার? সেই সংসদটা আমাদের গঠিত হচ্ছে, আমাদের পার্লামেন্ট বা সংসদ কটা? তোমরা বলবে স্যার লোকসভা, রাজ্যসভা, দুটো সংসদ, একটা উচ্চকক্ষ একটা নিম্নকক্ষ। উচ্চকক্ষ স্যার রাজ্যসভা, নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। তো এই যে ভারতীয় পার্লামেন্ট বা সংসদ আমাদের 3জন ব্যক্তি বা তিনজনকে নিয়ে গঠিত, একটা লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি, এই 3জনকে নিয়ে কিন্তু স্যার গঠিত। ওকে, এবার স্যার সব থেকে গুরুত্বপূর্ণ স্যার হচ্ছে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়। এই যে রাষ্ট্রপতিকে আমরা নির্বাচন করি কী করে, প্রশ্ন আসবে তোমাদের স্যার, যে রাষ্ট্রপতিকে নির্বাচন করার জন্য কথা হচ্ছে ভারতীয় রাষ্ট্রপতির জন্য সরাসরি কোনো নির্বাচন নেই। এই যে তোমরা আজ মন খুশি তোমরা মুখ্যমন্ত্রী, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তো এটা কি আমাদের সামনে কিছুদিন পরে ভোট রয়েছে, তো তাকে তোমরা নির্বাচন করছো, যে ভোট দিয়ে জিতিয়ে তোমরা মুখ্যমন্ত্রী সিলেক্ট করছো যে এই একজন মুখ্যমন্ত্রী হবে। কিন্তু রাষ্ট্রপতি হওয়ার জন্য আজ পর্যন্ত কোনোদিনও শুনেছো স্যার যে ভোট দিয়ে রাষ্ট্রপতি হয়? না, রাষ্ট্রপতিকে সরাসরি আমরা নির্বাচন করতে পারি না। তাহলে স্যার কিভাবে নির্বাচন হয়? একটি ইলেকট্রাল কলেজ তাকে নির্বাচন করে। স্যার কে নির্বাচন করে রাষ্ট্রপতিকে? একটি ইলেকট্রাল কলেজ। স্যার ইলেকট্রাল কলেজ আবার কী জিনিস? স্যার ইলেকট্রাল কলেজ কী জিনিস সেটাও বলে রেখেছি দেখো। স্যার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দায়ী হচ্ছে ইলেকট্রাল কলেজ। স্যার এই ইলেকট্রাল কলেজ, তোমরা যেমন কলেজে পড়তে যাও, তোমরা একটা কলেজের সদস্য, তেমনি এই ইলেকট্রাল কলেজেরও কিছু সদস্য রয়েছে। সেই সদস্যগুলো কে কে? লোকসভা, রাজ্যসভা, অর্থাৎ লোকসভার যতজন সদস্য রয়েছে, রাজ্যসভার যতজন সদস্য রয়েছে, প্রত্যেকে ভোট দিবে। তারপরে তারপরে যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার মেম্বাররা ভোট দিবে। তারপরে দিল্লি ও পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ভোট দিবে। এরা ভোট দিয়ে কী করবে? রাষ্ট্রপতিকে নির্বাচন করবে বা সিলেক্ট করবে। এবার তোমরা বলবে স্যার এত কিছু পড়তে হবে? না, তোমাদের এত কিছু পড়তে হবে না। এগুলো তো শুধু তোমরা মনে রাখার 1 2 3 4, 1 2 3 বলে যেটা দিয়েছি এটা তোমাদেরকে আমি বোঝালাম। তোমাদেরকে সরাসরি প্রশ্ন হবে যে রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হয়, তখন তোমাকে বলতে হবে যে ইলেকট্রাল কলেজ দ্বারা নির্বাচিত হয়। অপশানে দেখবে থাকবে। আবার অনেক সময় অপশানে নাও থাকতে পারে, তখন অপশানে এটা থাকবে। এটা একটু বলে দিই যে এই প্রশ্নটা এটা থাকবে যে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্বের দ্বারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হয়। তোমাকে এই লাইনটা কিন্তু স্যার মনে রাখতে হবে যে একক হস্তান্তরযোগ্য, অর্থাৎ একক বলতে গেলে এক এক করে, হস্তান্তরযোগ্য বলে হস্তক্ষেপ করব, প্রত্যেককে হস্তক্ষেপ করব। ভোটের মাধ্যমে বলতে গেলে একটা গোপন মাধ্যমে ভোট হবে। একদিকে দুটো বাক্স থাকবে, যারা যারা ওই এমএলএ রয়েছে, এমপি রয়েছে, এই ভোটটা তারা দেয়, তারা দিয়ে এবার যেই দিকে যত ভোট পড়বে দুজন ব্যক্তিকে দাঁড় করাবে রাষ্ট্রপতি হিসেবে, যার দিকে যেটা বেশি ভোট পড়বে সে রাষ্ট্রপতি নির্বাচন হয়ে যাবে। অর্থাৎ একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে কিন্তু নির্বাচিত হয়। তো এটা আমার একটু নীলকালিতে এটাকে একটু মার্ক করা দরকার ছিল, তো এটা একটু ভুলে গেছিলাম, তোমরা একটু করে নেবে, বলে দিলাম। এবার স্যার তোমাকে মনে রাখতে হবে যে রাষ্ট্রপতি, আমাদের 52 নম্বর ধারা অনুযায়ী ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন। তোমাকে বলবে রাষ্ট্রপতি
কত নম্বর ধারায় বলা রয়েছে স্যার? বলবে 52 নম্বর ধারায় বলা রয়েছে। ওকে, তারপরে স্যার এখান থেকে পড়বে রাষ্ট্রপতি কত বছর পর্যন্ত তো কাজ করে স্যার? 5 বছর পর্যন্ত রাষ্ট্রপতি কাজ করে। দেখবে প্রত্যেক 5 বছর পর পর নেতা মন্ত্রী, রাজ্যপাল মানে রাজ্যপাল বলো, রাষ্ট্রপতি বলো, তারপরে আমাদের মুখ্যমন্ত্রী বলো, প্রধানমন্ত্রী বলো, প্রত্যেকে দেখবে পরিবর্তন হয়। কিন্তু যারা সরকারি চাকরি করে তারা কিন্তু 5 বছর পর পর পরিবর্তন হয় না। এর জন্য যারা সরকারি চাকরি করে তাদের ক্ষমতা সব থেকে বেশি, এই মন্ত্রীদের ক্ষমতা বেশি না। এরা 5 বছর আছে, এই 5 বছরই পাওয়ার, তারপরে আবার শেষ এদের পাওয়ার। ঠিক আছে, তো তাদের কার্যকাল কত? 5 বছর পর্যন্ত। কার স্যার? রাষ্ট্রপতির। এবার তারপরে হচ্ছে এবার একটা তোমাকে প্রশ্ন আসতে পারে স্যার, যে কি বলেছে দেখো, মেয়াদ পূর্ণ হওয়ার আগে রাষ্ট্রপতি, ধরে নাও রাষ্ট্রপতি 5 বছর আছে, দেখা গেলো 3 বছর কাজ করলো, দিয়ে বলছে আমি আর কাজ করব না। তাহলে এবার যদি কাজ না করে, অর্থাৎ তাই জন্যই বলছে মেয়াদ পূর্ণ হওয়ার আগে রাষ্ট্রপতি যদি স্বেচ্ছায়, অর্থাৎ নিজের ইচ্ছায় যদি পদত্যাগপত্র জমা দেয়, নিজের পদত্যাগ করব, বলবে যে আমি পদত্যাগ করব, তাহলে সেক্ষেত্রে উপরাষ্ট্রপতিকে কাছে পদত্যাগপত্র পাঠাতে হয়। অর্থাৎ রাষ্ট্রপতির পরে কে আসছে? উপরাষ্ট্রপতি। সেই উপরাষ্ট্রপতিকে বলতে হবে যে আমি এই পদ থেকে পদত্যাগ করছি। তখন কি হবে? তখন ওই উপরাষ্ট্রপতি স্বয়ং কিন্তু রাষ্ট্রপতির পদটা পালন করবে। ঠিক আছে স্যার? তারপরে স্যার 58 নম্বর ধারাটা তোমরা একটু পড়বে স্যার। এই 58 নম্বর ধারায় কী বলা রয়েছে দেখো, রাষ্ট্রপতি কি মানে অ্যাকচুয়ালি রাষ্ট্রপতির যোগ্যতা, রাষ্ট্রপতি হওয়ার কী কী যোগ্যতা? প্রথমত ওকে ভারতের নাগরিক হতে হবে। ভারতের নাগরিক ছাড়া কি কেউ রাষ্ট্রপতি হতে পারবে? পারবে না। বয়স কত হবে স্যার? এটাই প্রশ্নটা আসে যে রাষ্ট্রপতি হওয়ার জন্য বয়স কত দরকার? তো বলবে স্যার 35 বছর। অর্থাৎ স্যার কারো যদি 30 বছর হয় সে কি রাষ্ট্রপতি হতে পারবে না? পারবে না স্যার, কারণ সংবিধানে লেখাই আছে তার বয়স 35 হতেই হবে, তবেই সে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। ওকে, এবং তাকে অবশ্যই লোকসভার নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পূর্ণ থাকতে হবে। এটা পড়ার দরকার নেই, তোমরা শুধু পড়বে যে বয়সটা 35 হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে, বাস শুধু এইটুকুই পড়বে। তারপরে এবার রাষ্ট্রপতি যখন নির্বাচন হয়, রাষ্ট্রপতি হবে, এবার রাষ্ট্রপতিকে তো শপথ বাক্য পাঠ করাবে। তোমরাও দেখবে যখন ফৌজের চাকরি পাবে স্যার, তোমাদেরকেও শপথ বাক্য পাঠ করাবে। ওকে, তো প্রত্যেককেই শপথ বাক্য পাঠ করায়। তো সেই শপথ বাক্য পাঠ করায় কে? তোমাদের এইটা কিন্তু 60 নম্বর ধারায় বলা রয়েছে রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করানো। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি রয়েছে, সেই প্রধান বিচারপতি কিন্তু রাষ্ট্রপতিকে এবার কি করায়? শপথ বাক্য পাঠ করায়। এবার ইনকেস দেখা গেলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেই, উনি নেই, নাই থাকতে পারে, কোনো একটা কাজে বাইরে যেতে পারে, বা তার কোনো কোনো কারণে ইনসিডেন্ট হয়ে শরীর অসুস্থ থাকতে পারে বা মারা যেতে পারে, তাই না? তিনি নেই, তখন তার অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের সবথেকে যে বয়োজ্যেষ্ঠ বিচারপতি, অর্থাৎ সবথেকে যে বয়স্ক বিচারপতিরা রয়েছে না সুপ্রিম কোর্টের, তিনি কিন্তু শপথ বাক্য পাঠ করান। তাহলে রাষ্ট্রপতিকে দুজন ব্যক্তি শপথ বাক্য পাঠ করাতে পারেন। প্রথম হচ্ছেন আমাদের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, তিনি যদি না থাকেন তখন সবথেকে বয়স্ক বিচারপতি শপথ বাক্য পাঠ করাবে, বাস। ওকে, তারপরে তোমাদের রাষ্ট্রপতি অপসারণ বা ইমপিচমেন্ট, এটা কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে স্যার? এটা 61, 61 নম্বর আর্টিকেলে কিন্তু বলা রয়েছে রাষ্ট্রপতিকে অপসারণ, অর্থাৎ কীভাবে রাষ্ট্রপতিকে আমরা সরাতে পারবো। তো এত কিছু ডিটেলস তোমাদের পড়ার দরকার নেই, তোমাদের এখান থেকে যেটা প্রশ্ন আছে শুধু এইটাই পড়বে যে প্রস্তাব, রাষ্ট্রপতিকে যখন আমরা সরাবো, পদ থেকে হটাবো, তার জন্য একটা প্রস্তাব পেশ করতে হয় লোকসভা রাজ্যসভায়। সেই প্রস্তাবটা 14 দিন পূর্বে রাষ্ট্রপতিকে নোটিশ পাঠাতে হবে। তুমি রাষ্ট্রপতিকে যখন সরাবো পদ থেকে, রাষ্ট্রপতিকে জানিয়ে সরাতে হবে, সেটা আবার কি 14 দিন আগে নোটিশ পাঠাতে হবে যে এই মানে আপনাকে এই পদ থেকে সরানো হবে, এটা একটা ইনফরমেশন হিসাবে জানানো হবে। ওকে, তারপরে স্যার রাষ্ট্রপতির পদ শূন্য হলে, খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে বুঝতে হবে। রাষ্ট্রপতির পদ মানে ধারা পড়তে হবে না, শুধু মনে রাখবে রাষ্ট্রপতির পদ শূন্য, মানে কোনো কারণে পদ কখন শূন্য হবে? রাষ্ট্রপতি যদি নিজে পদত্যাগ করতে চায় তাহলে পদ শূন্য হবে। রাষ্ট্রপতিকে যদি অপসারিত করা হয়, অর্থাৎ সরিয়ে দেওয়া হয়, বা কিংবা রাষ্ট্রপতির মৃত্যু হলে, তাহলে কিন্তু তার পদটা শূন্য হবে। এইবার একটা প্রশ্ন স্যার, যেটা আমি পূর্বেই আলোচনা করেছি, যে রাষ্ট্রপতি কোনো কারণে অনুপস্থিত রয়েছে, দেখা গেলো কোনো কারণে রাষ্ট্রপতি মারা গেছে বা পদত্যাগপত্র জমা দিতে চাইছে, সেক্ষেত্রে কিন্তু তার অবর্তমানে কে রাষ্ট্রপতির ভারটা পালন করবে? শপথ বাক্য তো আলাদা ব্যক্তি, দেখা গেলো 5 বছর কার্যক্রম রয়েছে, 4 বছরে তিনি মারা গেল, তাহলে রাষ্ট্রপতির পদটা তো খালি হয়ে যাবে। তো সেই জায়গায় কেউ না কেউ তো আসবে, সে ব্যক্তিটা কে আসবে? তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি স্যার। এবার দেখা গেলো উপরাষ্ট্রপতিও কোনো কারণে সরে গেল বা নেই, ভাবো নেই উপরাষ্ট্রপতি, তাহলে তখন কে সেই রাষ্ট্রপতির মানে যে দায়িত্বটা পালন করবে? কে তখন করবে স্যার?
প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও নেই, তার অবর্তমানে তখন কে পালন করবে? সুপ্রিম কোর্টের সব থেকে বয়স্ক বিচারপতি তখন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবে। তাহলে দেখো আমরা কত বড় লিঙ্ক কিন্তু সেটেল করে রেখেছি। কোনো কারণে তো থাকতেই না পারে, রাষ্ট্রপতি নেই, উপরাষ্ট্রপতি নেই, প্রধান বিচারপতি নেই, তার সত্ত্বেও কিন্তু আমরা অপশন খোলা রেখেছি কি, যে সুপ্রিম কোর্টের সব থেকে বয়স্ক যে ব্যক্তি থাকবে তাকে রাষ্ট্রপতির ভার পালন করতে দিব আমরা। তাহলে সব কিছু আমরা দেখো কীরকমভাবে সিস্টেমটা আমরা করে রেখেছি, সংবিধানটা কীরকম সিস্টেমে ভারতের সংবিধান লিখে রেখেছে। যে B.R. আম্বেদকর আমাদের সংবিধানের জনক বলা হয়, তিনি কিন্তু খুব বুদ্ধি করে সংবিধান লিখেছেন। ওকে, তা এবার একটা শর্ত, অবশ্যই যখন রাষ্ট্রপতির পদটা খালি হবে তখন তো আবার নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে না স্যার, সেই নির্বাচনটা কিন্তু 6 মাসের মধ্যে করতে হবে। হ্যাঁ, 6 মাসের মধ্যে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এবার রাষ্ট্রপতির ক্ষমতা দেখো, রাষ্ট্রপতির কতটা ক্ষমতা পাওয়ার থাকে এগুলো বোঝো। জরুরি ক্ষমতা থাকে, সামরিক ক্ষমতা, কূটনীতিক ক্ষমতা, শাসন সংক্রান্ত ক্ষমতা, বিধানিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা, বিচারিক ক্ষমতা। একটাও বুঝলে না স্যার, তোমাকে বোঝার দরকার নেই, জাস্ট এটা আমি শুধু একটু তোমাদের যেহেতু একটু পড়ছো একটু জ্ঞানের জন্য এটা একটু জানলে। কিন্তু এখান থেকে এরকম প্রশ্ন আসে না স্যার, তোমাদেরকে এখান থেকে প্রশ্ন আসবে যে, তোমাদের প্রশ্ন আসবে যে স্যার কি বলবে, যে এই যে রাষ্ট্রপতির ক্ষমতাগুলো দেখে নাও, রাষ্ট্রপতির কী কী, এই যে নিয়োগের ক্ষমতা, নিয়োগ সংক্রান্ত ক্ষমতা, রাষ্ট্রপতি কাকে কাকে নিয়োগ করে স্যার, এটাই তো প্রশ্ন আসবে। প্রধানমন্ত্রী, আমাদের দেশে যে স্বয়ং প্রধানমন্ত্রী হয়, সেই প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি নিয়োগ করে। তারপর স্যার আমাদের ভারতের প্রত্যেকটা রাজ্যের একটা করে স্যার রাজ্যপাল রয়েছে, একটা করে মুখ্যমন্ত্রী রয়েছে, একটা করে রাজ্যপাল রয়েছে। সেই রাজ্যপাল যে রয়েছে, সেই রাজ্যপালকে কে নিয়োগ করে স্যার? স্বয়ং রাষ্ট্রপতি কিন্তু রাজ্যপালকে নিয়োগ করে বা রাজ্যপালকে নিয়োগ করে। ওকে, তারপরে স্যার কাকে করে? অ্যাটর্নি জেনারেলকে করে। তাহলে কতজনকে করে দেখো, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, অ্যাটর্নি জেনারেল, তারপরে যে স্যার কন্ট্রোলার, অডিটর অ্যান্ড জেনারেল। কন্ট্রোলার, অডিটর স্যার এটাকে আমরা বলবো ক্যাগ, CAG। ওকে, ওটা ফুল ফর্ম লেখা রয়েছে, অনেক সময় ফুল ফর্মও থাকে, অনেক সময় ফুল ফর্মও থাকে না, অনেক সময় ক্যাগও থাকতে পারে। তো সেই ক্যাগকে করে। তারপরে স্যার সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে বিচারপতি রয়েছে না, সেই বিচারপতিদেরকেও কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করে। তোমাদেরকে ডাইরেক্ট প্রশ্ন আসবে যে নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে রাষ্ট্রপতি কাকে নির্বাচন করে থাকে? তোমাদের অপশন থাকবে স্যার রাজ্যপাল, অপশন থাকবে স্যার রাজ্যপাল, অপশন থাকবে স্যার মুখ্যমন্ত্রী, অপশন থাকবে ধরে নাও পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের, PSCর সদস্যদের। তারপরে অপশন থাকবে ধরে নাও আরেকটা কিছু একটা থাকলো, কিন্তু তখন তোমাকে উত্তর কী করতে হবে স্যার? রাজ্যপাল। কারণ আমাদের রাষ্ট্রপতি সবাইকে কিন্তু নিয়োগ করে না। এই যে গণ্যমান্য যে আমি ব্যক্তিগুলো বললাম, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, তারপরে হচ্ছে তোমাদের রাজ্যপাল, তারপরে হচ্ছে অ্যাটর্নি জেনারেল, তারপরে ক্যাগ, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে প্রধান বিচারপতি রয়েছে তাদেরকে কিন্তু নিয়োগ করে। আর মনে রাখবে, রাষ্ট্রপতি যাদেরকে নিয়োগ করে তাদেরকে আবার অপসারণ করে। অপসারণ মানে পদ থেকে সরিয়ে দেয়। অর্থাৎ রাষ্ট্রপতি স্বয়ং পাওয়ার থাকে, যাকে আমি নিয়োগ করব তাকে আমি হটাতেও পারবো। ওকে, তো এটাও পাশাপাশি কিন্তু একটু মনে রাখবে স্যার। ওকে, আরও একটু মনে রাখো তো, ভারতের যে মুখ্য নির্বাচন কমিশনার হয়, চিফ ইলেকশন কমিশনার, এই যে ভোট হচ্ছে, এই ভোটের যে ইলেকশনের যে হেড রয়েছে, হেড, তাকে আমরা কি বলি স্যার? মুখ্য নির্বাচন কমিশনার। সেই মুখ্য নির্বাচন কমিশনারকেও কিন্তু রাষ্ট্রপতি আমাদের কি করে? নিয়োগ করে থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবার অপসারণ কাকে করে? তাহলে অপসারণ তো বুঝতেই পারলে, যাদেরকে নিয়োগ করবে তাদেরকেই অপসারণ করবে। তার জন্য আমি আর অপসারণগুলো এত ডিটেলস আমি আর বললাম না। ওকে, তোমরা কিন্তু ওই পাশে একটু স্টার মার্ক দিয়ে লিখবে, রাষ্ট্রপতি যাকে নিয়োগ করে তাকেই আবার অপসারণ করে, এটা একটু লিখে নিবে, তাহলে নোটটা তোমার বুঝতে সুবিধা হবে। ওকে, এবার এবার হচ্ছে স্যার, তারপরে আমাদের পড়ব যে 123 নম্বর ধারা। এই 123 নম্বর আর্টিকেলটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই 123 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করে থাকে। তোমাকে প্রশ্ন আসবে পরীক্ষায় যে রাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুযায়ী অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করে থাকে, তখন তোমাকে বলতে হবে স্যার 123 নম্বর ধারা অনুযায়ী। এই এত কিছু থাকবে না যে পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন, এটা তো তোমাকে আমি বোঝানোর জন্য নোটসটা আমি লিখে রেখেছি, এতটা আসবে না। শুধু বলবে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কত নম্বর আর্টিকেলে পড়ে, তুমি বলবে স্যার 123 নম্বর আর্টিকেল। তারপরে তারপরে স্যার তোমাকে পড়তে হবে যে রাষ্ট্রপতি 72 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন করার রয়েছে, অর্থাৎ কারো মৃত্যুদণ্ডকে আটকাতে পারে। অর্থাৎ একমাত্র আমাদের দেশের রাষ্ট্রপতিই পারে কারো মৃত্যুদণ্ড আটকাতে, তাছাড়া আর কারোর ক্ষমতা নেই। তুমি মুখ্যমন্ত্রী বলো, প্রধানমন্ত্রী বলো, রাজ্যপাল বলো, এনি হাউ
কারোর ক্ষমতা নাই যে মৃত্যুদণ্ড আটকাবে। একবার যদি আমাদের সুপ্রিম কোর্টও পারবে না, যদি সুপ্রিম কোর্ট একবার মৃত্যুদণ্ড লিখে দেয় বা হাইকোর্ট একবার লিখে দেয়, ধরে নাও কারো ফাঁসি হবে লিখলো, তাহলে কি আর এটা কি আর কোর্টের কাছে কোনো পাওয়ার থাকে? থাকে না। একমাত্র রাষ্ট্রপতি যদি ভাবে যে না এই ব্যক্তিটার ফাঁসি হবে না, একে আমি বাঁচাতে পারবো, এটা একমাত্র রাষ্ট্রপতি পারবে। সেটা কত নম্বর ধারা অনুযায়ী স্যার? 72 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কিন্তু ক্ষমা প্রদর্শন করার পাওয়ার থাকে। দেখো একটা জিনিস লিখে রেখেছি, 161 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল রাষ্ট্রপতির মতো সব কর্তৃক ক্ষমা প্রদর্শন করার ক্ষমতার অধিকারী, যদিও তিনি মৃত্যুদণ্ডকে ক্ষমা করতে পারে না। অর্থাৎ কি ব্যাপারটা বুঝলে স্যার? তাহলে 72 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা, 161 নম্বর ধারা অনুযায়ী এটা হচ্ছে রাজ্যপালের ক্ষমতা। রাজ্যপালেরও কিন্তু বিভিন্ন রকম মাপ করার ক্ষমতা রয়েছে, কিন্তু শুধু মৃত্যুদণ্ডটাকে আটকাতে পারবে না। বাকি সব রকম কিন্তু ক্ষমতা বা মানে যে ইগুলো তোমাদের ক্ষমতা বা যেটাকে বলবো মানে সেগুলোকে কিন্তু আটকাতে পারে। ওকে, মানে এক কথা বলতে গেলে ক্ষমা করতে পারবে, রাজ্যপালও পারবে, শুধু মৃত্যুটাকে আটকাতে পারবে না। তারপরে স্যার সামরিক ক্ষমতা, তিনি সুপ্রিম কমান্ডার হয়ে থাকেন 3টে বাহিনীর। তার সামরিক ক্ষমতা শুধু এটা পূর্বে আলোচনা করেছি, এই লিখে দিয়েছি, তিনি স্থল বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধানদের নিয়োগ করেন। হ্যাঁ, তিনি কিন্তু এই যে বিমান বাহিনীর হেড যে চিফ আছে, আর্মির চিফ, নেভির চিফ, এয়ারফোর্সের যে চিফ রয়েছে, তো তাদেরকে কিন্তু স্যার কী করে, তাদেরকে কিন্তু নিয়োগ করে থাকেন স্বয়ং রাষ্ট্রপতি। তো এই আর্মির, নেভি চিফ এগুলো কি আছে, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স চ্যাপ্টারে আমি আলোচনা করব কে কোন পদে রয়েছে। তার জন্য তোমরা কি করবে, আমার ব্যাচে কি আমার চ্যানেলের সাথে তোমরা জড়িত থাকো। একটা কথা বলি স্যার, আমি 3 এপ্রিল থেকে নতুন ব্যাচ শুরু করব বলেছি আমি। তোমরা ভর্তি হয়ে যাও, তোমরা আমার পেড ব্যাচে যেই সাজেস্ট গাইড পাবে দুর্দান্ত, তোমাকে কি বলবো সিলেকশন করিয়ে ছাড়বো স্যার। তোমরা যারা আমার দীর্ঘদিন থেকে ক্লাসের সাথে জড়িত রয়েছো, দেরি করো না, প্রথম 50 জনের জন্য অফারটা রয়েছে তোমাদের। কিন্তু আমি কিন্তু প্রথমবার ডিসকাউন্ট দিচ্ছি। আমি কিন্তু যারা আমার কাছে দীর্ঘদিন থেকে পড়ে তারা জানে আমার ব্যাচ এখনও পর্যন্ত 1000 টাকার নিচে কোনো বছর আসেনি। এই প্রথমবার আমি কিন্তু অনেক কিছু দিক মাথায় রেখে আমি কিন্তু ডিসকাউন্ট দিয়েছি। ঠিক আছে, এই ডিসকাউন্ট কিন্তু বেশি থাকবে না। প্রথম 50 জন যদি একবার পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু ডিসকাউন্ট বন্ধ, তোমাকে 1000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। এটা কিন্তু পাশাপাশি বলে দিলাম, যারা ভর্তি হবে তারা কিন্তু 83 91 09 92 78 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, স্যার আমি ব্যাচ নিতে চাই, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও 499 টাকা পেমেন্ট করে। ওকে, দেখো যা করাবো না ক্লাস, তোমরা তো আমাকে ফলো করছো, আমার পেড ব্যাচের যারা স্টুডেন্ট থাকবে তাদের আলাদা লেভেল থাকবে, তাদের সিলেকশনের জন্য একটা আলাদা অনুভূতি থাকবে। যখন রেজাল্ট বেরোবে সব থেকে দেখবে আমার ব্যাচের স্টুডেন্টরা সিলেক্ট হয়েছে। অনেকেই দেখবে পশ্চিমবঙ্গে পড়াচ্ছে, পড়াতেই পারে, সবাই পড়াক, সবাই শিক্ষক, প্রত্যেক শিক্ষকই চাইছে তার স্টুডেন্টরা চাকরি পাক, কিন্তু তার মধ্যেও কিছু ভ্যারাইটিস রয়েছে, কিছু পার্থক্য রয়েছে। তো আমার কাছে যারা পড়ে তারা জানে পার্থক্যটা কীরকম। দেখো তারপরে জরুরি অবস্থা, এটা খুব গুরুত্বপূর্ণ স্যার কিন্তু। ওকে, এই জরুরি অবস্থাটা বলছে, দেখো পরীক্ষারও মনে হয় বেশি দিন সময় নেই, আর মনে হয় 2 মাসও, এই 2 মাসে তোমার পড়ে মানে খুব তাড়াতাড়ি ফার্স্ট অ্যাডমিশন হতে হবে। 2 মাসে কেউ কোনো দিনও সিলেবাস শেষ করতে পারে না। আমি তোমাদেরকে স্মার্ট স্টাডি করিয়ে কিন্তু তোমাদেরকে এই চাকরি কিন্তু করিয়ে ছাড়বো, সিলেকশন করিয়ে ছাড়বো। জরুরি অবস্থা, দেখো একবারে তোমাকে প্রশ্ন আসবে স্যার যে জাতীয় জরুরি অবস্থা, জাতীয় বলতে গেলে স্যার ন্যাশনাল এমার্জেন্সি কত নম্বর ধারায় রয়েছে স্যার? এটা আমাদের 352 নম্বর ধারায় রয়েছে স্যার। জাতীয় বলতে গেলে আমাদের পুরো দেশের মধ্যে এমার্জেন্সি এসেছিল স্যার যুদ্ধের জন্য। স্যার কত কত সালে এসেছিল? 1962 সালে ভারত এবং চীনের যখন প্রথম যুদ্ধ হয়েছিল না স্যার, তখন গোটা দেশ জুড়ে কিন্তু এমার্জেন্সি হয়েছিল, গোটা ভারতবর্ষ জুড়ে এমার্জেন্সি হয়েছিল। তাহলে সেই সময়ে লোক, যেই সময়ে মানুষগুলো ছিল তাদের পরিস্থিতিটা একবার ভাবো তো কতটা শোচনীয় হয়েছিল, তারা কীরকম দেশের মধ্যে আর্থিক অবস্থা খারাপ হয়েছে। এই যে এখন তোমরা দেখবে 94 টাকা ডলার হয়ে গেছে, এই যে কি প্রভাব পড়বে তোমাদের দেশের মধ্যে কোনো বুঝতে পারছো? কোনো ধারণা নাই তোমাদের। এই যে 94 টাকা যদি 100 টাকা ডলার যদি একবার ছুঁয়ে গেল, মানে কীরকম দেশের অবস্থা হবে তোমাদের কোনো কল্পনার বাইরে। তোমরা বলবে স্যার সবই তো ঠিক চলছে, সব ঠিক চলছে না স্যার, তুমি বুঝতে পারছো না। এই শুধু সামনে ভোট ইলেকশন রয়েছে, তো চলে যেতে দাও, তারপরে দেশের অবস্থা কী হবে দেখবে। যদি এই ইরানের মধ্যে, ইরাকের মধ্যে, আমেরিকার মধ্যে যুদ্ধ যদি না থামে, প্রত্যেকটা দেশ তো যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেছে স্যার। প্রত্যেকটা দেশ, তুমি দেখো কোন দেশ যুদ্ধ করছে না? আজ পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ চলছে স্যার, ইরাক ইরান, তারপরে আমাদের এদিকে কুয়েত স্যার, এদিকে আবার আমাদের নর্থ কোরিয়া ঘুরিয়ে আবার অ্যাটাক করছে।
চারিদিকে যুদ্ধ চলছে স্যার, তৃতীয় বিশ্বযুদ্ধের একটা শুরু হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি চাইবো যে যুদ্ধ মিটে যাক, না হলে কিন্তু হাল খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তখন দেখবে 20 টাকার চাল স্যার কিনে খাচ্ছ 100 টাকা কেজি, তখন বুঝবে স্যার কী জিনিস যুদ্ধ। তোমরা বলবে স্যার যুদ্ধ কোথায় হচ্ছে আর আমাদের ভারতবর্ষের মধ্যে কোথায় প্রভাব পড়ছে। স্যার যুদ্ধ যেখানেই হোক, আমরা তো ভারতের বাসিন্দা, শুধু ভারতের উপর ডিপেন্ড না, নির্ভর না, কারণ আমাদেরকে কিনে খেতে হয়, বাইরে থেকে সব কিছু কিনে খেতে হয়। এবার বাইরে থেকে যদি জিনিস না আসে দেশের মধ্যে, তাহলে আমরা কী খেয়ে বাঁচবো, আমরা কী করে চলবো? তো এই জিনিসগুলো বুঝতে হবে। এবার তারপর হচ্ছে স্যার যে তারপরে 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ, 1975 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ, এই তিনবার এখনও পর্যন্ত দেশে এমার্জেন্সি এসছে, আর কিন্তু আসেনি। তারপরে পড়তে হবে রাজ্য জরুরি অবস্থা, অর্থাৎ স্টেট এমার্জেন্সি, অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গে তোমরা এখন চাইছো রাষ্ট্রপতি শাসন হোক, এমার্জেন্সি শাসন আসুক, তাহলে এটাও কিন্তু 356 নম্বর আর্টিকেলে, এই 365 দরকার নেই, 356 নম্বর আর্টিকেলে বলা রয়েছে। ডাইরেক্ট প্রশ্ন আসবে, জাতীয় জরুরি অবস্থা কত নম্বর আর্টিকেলে আলোচনা করা রয়েছে? 352। রাজ্য জরুরি অবস্থা কত নম্বর আর্টিকেলে আলোচনা করা রয়েছে? তুমি বলেছো 356। আর্থিক জরুরি অবস্থা কত নম্বর আর্টিকেলে তোমাদের আলোচনা করা রয়েছে? তুমি বলেছো 360। এটা ফিনান্সিয়াল, যদি দেশের মধ্যে অর্থনৈতিক দিক দিয়েও যদি আমাদের কিছু প্রভাব পড়ে, তখন কিন্তু এই ফিনান্সিয়াল এমার্জেন্সি কিন্তু লঘু করে দেয় সরকার। ওকে। তারপরে স্যার ভারতের রাষ্ট্রপতি, এইবার গুরুত্বপূর্ণ, তোমাকে এগুলো প্রশ্ন আসবে। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি স্যার? আমাদের এই যে 1 নম্বর দেওয়া মানে এটা 1 নম্বর রাষ্ট্রপতি। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? তো মনে রাখবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ইনি হলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। তোমাকে প্রশ্ন কিন্তু আসবে স্যার। তারপরে স্যার ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতির নাম কি? ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতির নাম হচ্ছে ডক্টর এস রাধাকৃষ্ণন, অর্থাৎ রাধাকৃষ্ণন হলো ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। ইনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতিও, আবার প্রথম উপরাষ্ট্রপতিও। তাহলে এবার তোমাকে স্যার এখানে দুরকমভাবে প্রশ্ন করবে, যে বলবে ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? তুমি বলবে স্যার ডক্টর রাধাকৃষ্ণন। তুমি তারপরে প্রশ্ন করবে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতির নাম কি? সেটাও হবে ডক্টর রাধাকৃষ্ণন। ওকে। তারপরে তারপরে স্যার প্রশ্ন বলবে যে জাকির হোসেন, ইনি ভারতের কততম রাষ্ট্রপতি? তুমি বলবে স্যার 3 নম্বর রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন। মনে রাখবে এই জাকির হোসেন কিন্তু অফিস চলাকালীন কিন্তু মারা যায়। তোমাকে প্রশ্ন করবে একমাত্র রাষ্ট্রপতির নাম বলো যিনি অফিস চলাকালীন কিন্তু মৃত্যু হয়েছে, তার নামটা কি বলবে স্যার? জাকির হোসেন কিন্তু নাম বলবে। ওকে। তারপরে তারপরে স্যার ইনি হচ্ছেন সব থেকে, তারপরে প্রশ্ন করবেন স্যার এই যে সঞ্জীবা রেড্ডি বা সঞ্জীব রেড্ডি যিনি রয়েছেন, ইনি হচ্ছেন সব থেকে কনিষ্ঠ রাষ্ট্রপতি, অর্থাৎ কম বয়সে, সব থেকে কম বয়সে ইনি রাষ্ট্রপতি হয়েছেন। এবার সব থেকে বয়স্ক রাষ্ট্রপতিকে? প্রবীণতম রাষ্ট্রপতি, প্রবীণ মানে পুরাতন, অর্থাৎ মানে অনেক বয়স্ক, তো বয়স্ক রাষ্ট্রপতি হয়েছেন কে আর নারায়ণ। কে আর নারায়ণ হচ্ছেন সব থেকে আমাদের প্রবীণ রাষ্ট্রপতি। এবার প্রশ্ন করবে স্যার একমাত্র রাষ্ট্রপতির নাম বলো যিনি একজন বিজ্ঞানী ছিলেন। তো আমাদের তোমরা প্রত্যেকে জানো যে এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের নাম প্রত্যেকে শুনেছো, তিনি আমাদের একজন বিখ্যাত বড় মাপের সায়েন্টিস্ট ছিলেন। আর তার জন্যই আজ সবাইকে ভারতকে প্রত্যেকটা দেশ ভয় করে, কারণ তিনি আমাদের পরমাণু বোমা আবিষ্কার করে গেছে, তাই না? তার জন্য কিন্তু প্রত্যেকটা দেশ ভয় করে। তারপরে প্রশ্ন করবে স্যার ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি স্যার? শুনেছ না প্রশ্নগুলো? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম হচ্ছে প্রতিভা পাটিল স্যার, প্রতিভা পাটিল। তারপরে বলে ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির নাম কি স্যার? আমাদের প্রণব মুখার্জি। এগুলো তোমরা হয়তো শুনবে না, প্রণব মুখার্জি হচ্ছে ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। আর এখন বর্তমান রাষ্ট্রপতির নাম কি স্যার? বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু। ওকে। এবার স্যার আমরা উপরাষ্ট্রপতি সম্পর্কে পড়ব। স্যার উপরাষ্ট্রপতির ধারা কত থেকে কত নম্বর আর্টিকেল পর্যন্ত রয়েছে? স্যার 63 থেকে 71 নম্বর ধারা পর্যন্ত উপরাষ্ট্রপতি সম্পর্কে বলা রয়েছে। এই উপরাষ্ট্রপতি থেকে বেশি কিছু রাষ্ট্রপতির মতন ডিটেলস পড়বো না, এখান থেকে 4-5টা পয়েন্ট পড়বো, বাস বেরিয়ে যাব। শুধু পড়বে যে উপরাষ্ট্রপতি তিনি 5 বছর পর্যন্ত পদে নিযুক্ত থাকেন, অর্থাৎ তিনি কত বছর পর্যন্ত কাজ করেন? 5 বছর। রাষ্ট্রপতিও 5 বছর। এরও ন্যূনতম বয়স কত লাগে? এটাও 35, রাষ্ট্রপতিরও 35, অর্থাৎ এদের 35 ছাড়া তুমি উপরাষ্ট্রপতিও হতে পারবে না, রাষ্ট্রপতিও হতে পারবে না। ওকে। তারপরে এই উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। আচ্ছা একটা পয়েন্টে লিখলাম, রাষ্ট্রপতির মতো উপরাষ্ট্রপতিকেও নিয়োগ করা হয়, অর্থাৎ রাষ্ট্রপতি যেভাবে নির্বাচিত হয় ওই যে ইলেকট্রাল কলেজ দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে, উপরাষ্ট্রপতিকেও কিন্তু সেম একই মাধ্যমেই কিন্তু নির্বাচন করা হয়ে থাকে। উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করায়? স্যার রাষ্ট্রপতিকে তো শপথ বাক্য পাঠ করায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবার উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করায়? স্বয়ং রাষ্ট্রপতি পাঠ করায়। কে পাঠ করায় স্যার? স্বয়ং রাষ্ট্রপতি।
উপরাষ্ট্রপতির বেতন, আচ্ছা বেতন ফেতন তোমাদের পড়া দরকার নেই, বাট তোমরা একটু জ্ঞানের জন্য জেনে রাখো। রাষ্ট্রপতিকে প্রতি মাসে 5 লক্ষ টাকা দেওয়া হয়, উপরাষ্ট্রপতিকে প্রতি মাসে 4 লক্ষ টাকা দেওয়া হয়। এটা একটু জ্ঞানের জন্য জেনে রাখো, এগুলো তোমাদের আসবে না। এবার একটা জিনিস স্যার, এই আর্টিকেল 64 নম্বরটা, ধারা 64 নম্বরটা মনে রাখবে, কারণ এই ধারা 64 নম্বর অনুযায়ী আমাদের যে উপরাষ্ট্রপতি থাকে তিনি আপনি রাজ্যসভার চেয়ারম্যান হয়ে যায়। তো বলবে যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান নিযুক্ত হয় কত নম্বর ধারা অনুযায়ী? তো বলবে স্যার 64 নম্বর ধারা অনুযায়ী। দেখো, উপরাষ্ট্রপতি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা হলো ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে। ওকে, সুতরাং এই দায়িত্বটাও কিন্তু তিনি পালন করেন। এক কথায় বলতে গেলে উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান কত নম্বর আর্টিকেল বলা রয়েছে স্যার? 64। বাস, এত ঝামেলার দরকার নেই। তারপরে এই যে এত কিছু লিখে রেখেছি স্যার, তোমাদের পড়তে হবে না? এটা যারা এসএসসি জিডি দিবে না, এসএসসি জিডি, এটা এসএসসি জিডির জন্য কিন্তু এই ইনফরমেশনগুলো পড়তে হবে, তোমাদের অগ্নিবীরের জন্য পড়তে হবে না স্যার। ওকে, আমি যা বলবো আমার আমার কথার বাইরে তোমরা পড়বে না, ঠিক আছে? দরকার নেই স্যার, আসবে না। এবার স্যার আমরা প্রধানমন্ত্রী সম্পর্কে পড়বো। প্রধানমন্ত্রী সম্পর্কে এত কিছু পড়বো না, শুধু যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসে শুধু সেগুলো পড়বো। কি কি প্রশ্ন আসে দেখো। প্রধানমন্ত্রী, প্রথমত প্রধানমন্ত্রী হতে গেলে বয়সের কত প্রয়োজন? প্রধানমন্ত্রী হওয়ার বয়স হচ্ছে স্যার 30। দেখবে অপশানে কিন্তু 30ই পাবে, কিন্তু অনেক সময় 25ও পাবে। স্যার 25-30 যদি দূরে থাকে, স্যার দুটো থাকবে না, দুটো থাকলে তাহলে বলবে যে এ এবং বি উভয় থাকবে। তো যদি লোকসভার যদি মেম্বার হয়ে থাকেন তাহলে 25 বছর হতে পারেন, যদি রাজ্যসভার মেম্বার হয়ে থাকেন তাহলে 30 বছর হতে পারেন। তো এটা আমি দীর্ঘদিন থেকে বলছি, আমি অনেক দিন থেকে, যতদিন থেকে প্রশ্ন দেখেছি যে প্রধানমন্ত্রীর বয়স কত লাগে, মানে প্রধানমন্ত্রী হওয়ার জন্য, অপশানে কিন্তু 30ই বেশি থাকে, 30ই ক্লিক করবে। ওকে, তিনি কত বছর পর্যন্ত নিযুক্ত থাকেন? এই যে 5 বছর। এবার নতুন প্রধানমন্ত্রী হবে, 5 বছর পর পর মুখ্যমন্ত্রীও চেঞ্জ হয়, প্রধানমন্ত্রীও চেঞ্জ হয়, একটু আগেই বলেছি আমি। এই প্রধানমন্ত্রীকে শপথ কে বাক্য পাঠ করায়? এই প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কিন্তু ভারতের রাষ্ট্রপতি, ইনি শপথ বাক্য পাঠ করায়। রাষ্ট্রপতির কিন্তু বিরাট পাওয়ার। তারপরে দীর্ঘতম মেয়াদি প্রধানমন্ত্রী, এবার কিছু পয়েন্ট ভাববো। সব থেকে প্রধানমন্ত্রী পদে বেশি দিন কাজ করেছে কে স্যার? বলবে স্যার জওহরলাল নেহেরু। ইনি হচ্ছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী স্যার, এই জওহরলাল নেহেরু। ইনি হচ্ছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ভারতের প্রথম রাষ্ট্রপতিকে স্যার সেটা রাজেন্দ্র প্রসাদ, বাট ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে স্যার জওহরলাল নেহেরু। স্বল্পতম সময়কাল, অর্থাৎ খুব অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হয়েছিল চৌধুরী চরণ সিং। এবার স্যার প্রশ্ন করবে প্রথম অকংগ্রেস প্রধানমন্ত্রী, বা এখানে পিএম লেখা রয়েছে তো এটা প্রধানমন্ত্রী হবে, পিএম মানে প্রাইম মিনিস্টার। তো প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রীর নাম কি স্যার? মোরারজি দেশাই। ওকে, এবার প্রথম ডেপুটি পিএম, আচ্ছা ডেপুটি লিখবে না, তোমাদের ডেপুটি আসবে না, বলবে উপপ্রধানমন্ত্রী স্যার, যেমন উপরাষ্ট্রপতি তেমন উপপ্রধানমন্ত্রী। ওকে, তো বলবে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর নাম কি স্যার? সর্দার বল্লভভাই প্যাটেল। খুব গুরুত্বপূর্ণ স্যার। এবার তোমাকে প্রশ্ন করবে ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নাম কি? রাজীব গান্ধী। ইনি হচ্ছেন ভারতের সব থেকে কম বয়সে প্রধানমন্ত্রী হয়েছে, বাট খুব অল্প দিনের জন্য প্রধানমন্ত্রী ছিল, ওই 10, 12, 15, 20 দিনের জন্য। তো এক্স্যাক্ট আমার কত দিনের জন্য মনে নেই। তো সেটা হচ্ছে চৌধুরী চরণ সিং, খুব অল্প সময়ের জন্য ছিল, জাস্ট হয়েছে আর বাদ চলে গেছে। এবার প্রধানমন্ত্রীর কী কী পাওয়ার, কী কী ক্ষমতা, কাজ কী কী করে একটু দেখে নাও। তো অনেক কিছু করে, সেগুলো আমি বলবো না, জাস্ট শুধু যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসে সেটাই তোমাকে আমি বলবো। ওকে, তুমি শুধু এখান থেকে পড়বে প্রধানমন্ত্রী পারমাণবিক কমান্ড অথরিটি, এই যে পারমাণবিক কমিটির কিন্তু হেড হয়ে থাকেন। নীতি আয়োগ স্যার, নীতি আয়োগের হেড কে হয়ে থাকেন? প্রধানমন্ত্রী। নীতি আয়োগের হেড খুব গুরুত্বপূর্ণ নীতি আয়োগ। এখান থেকে পারমাণবিক শক্তি বিভাগ, মহাকাশ বিভাগ, এগুলোর ক্ষমতা সব প্রধানমন্ত্রীর। এই যে রকেট একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, অর্থাৎ এই ভারত থেকে চাঁদে যাচ্ছে, মঙ্গল যাচ্ছে, এই পুরো ক্ষমতা মহাকাশ বিভাগের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। পরমাণু শক্তি, অর্থাৎ কোন জায়গায় বোম মারতে হবে, কোন জায়গায় একটা পরমাণু অ্যাটম বোম মেরে দাও, তো এই যে এগুলো সব কার পাওয়ার রয়েছে? এগুলো সব কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা রয়েছে। ওকে, মুখ্যমন্ত্রী এসব কিছু ক্ষমতা নেই, ঠিক আছে? মুখ্যমন্ত্রীর কোনো ক্ষমতা নেই। তারপরে আমরা পড়বো স্যার, মনে রাখার বিষয় বলে লিখে রেখেছি আমি, যে পড়বো স্যার জওহরলাল নেহরু ছিলেন ভারতের ইতিহাসের প্রথম এবং সবথেকে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী, যেটা পূর্বে পড়লাম। ইন্দিরা গান্ধী ছিলেন প্রথম এবং একমাত্র মহিলা যিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় স্যার ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি?
তুমি কি উত্তর বলবে? স্যার ইন্দিরা গান্ধী, ইনি একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে মোরারজি দেশাই কি স্যার প্রথম অকংগ্রেস প্রধানমন্ত্রী। তারপরে স্যার অটল বিহারী বাজপেয়ী ছিলেন প্রথম অকংগ্রেসি আচ্ছা অটল বিহারী বাজপেয়ীটা দরকার নেই, হ্যাঁ অটল বিহারী বাজপেয়ী দরকার নেই, এটা ছেড়ে দাও, মোরারজি দেশাইটাই পড়বে। তারপরে মনমোহন সিং সংখ্যালঘু ধর্ম থেকে প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন। সংখ্যালঘু বলতে শিখ স্যার, শিখ, এই যে আমাদের তো হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান অনেক কিছু নিয়ে গঠিত আমাদের ভারতবর্ষ, অনেক কটা ধর্ম নিয়ে সম্মিলিতভাবে। তো সেই শিখ সম্প্রদায় থেকে কিন্তু আমাদের মনমোহন সিং কিন্তু স্যার প্রথম কিন্তু কি হয়েছিল? প্রধানমন্ত্রী হয়েছিল। ওকে, এবার স্যার আমরা পার্লামেন্ট পড়ব। পার্লামেন্ট, ওকে, সংসদ। এই সংসদ পার্লামেন্টের ধারণাটা আমরা কোথা থেকে নিয়েছি? স্যার ইউকে। স্যার ইউকে মানে স্যার ইউনাইটেড কিংডম, ইউনাইটেড ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম। স্যার ইউনাইটেড কিংডম মানে স্যার ব্রিটেন, ব্রিটেন, স্যার ব্রিটেন। এই ব্রিটেন আরও নাম রয়েছে স্যার ইংলিশ, যেটা ইংল্যান্ড বলি আমরা স্যার, ইংল্যান্ড, ইংলিশ, ইংল্যান্ডের সাথে ভারতের খেলা বলি না। তো এই এতগুলো নাম রয়েছে। তো এই যে সংসদ বা পার্লামেন্টের ধারণা স্যার কোথা থেকে নিয়েছি আমরা? এটা স্যার আমরা ব্রিটেন থেকে নিয়েছি। ওকে, ভারতীয় পার্লামেন্ট কী কী নিয়ে গঠিত? স্যার পার্লামেন্ট আমাদের দুটো, একটা লোকসভা একটা রাজ্যসভা। আমাদের পার্লামেন্ট লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি তিনজন ব্যক্তি নিয়ে গঠিত, পূর্বে আলোচনা করেছি। এবার স্যার তোমাকে প্রশ্ন আসবে যে ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? লোকসভা, এবং উচ্চকক্ষের নাম কি? রাজ্যসভা। মনে রাখবে কি করে স্যার? উচ্চকক্ষ রাজ্যসভা দিয়ে মনে রাখবে রাজা, রাজারা সবসময় উচ্চ বড়, ঠিক আছে। লোক, লোক মানে আমরা পিপুল, যেসব মানুষরা, আমরা হচ্ছে নিম্ন ছোট, এভাবে মনে রাখবে। উচ্চকক্ষের নাম রাজ্যসভা, নিম্নকক্ষের নাম লোকসভা, বাস। তারপরে এখান থেকে কি কি মনে রাখবো স্যার? এখান থেকে প্রশ্ন যেগুলো তোমাদের আসে সব থেকে গঠিত মানে গুরুত্বপূর্ণ, যে রাজ্যসভায় কতটা সদস্য সংখ্যা রয়েছে? স্যার রাজ্যসভায় সর্বাধিক 250 জন সদস্য নিয়ে গঠিত। কটা স্যার? 250খানা সদস্য আমাদের রাজ্যসভা থেকে রয়েছে। এই 250 জন সদস্যের মধ্যে স্যার 250 জন সদস্যের মধ্যে 238 জন সদস্য, এটা তোমাদের প্রশ্ন পরীক্ষা আসবে না, কিন্তু একটু জ্ঞানের জন্য জেনে রাখো। রাজ্যসভায় 250 জন সদস্য থাকে, 238 জন সদস্য মানে আমাদের মতন যেসব রাজ্যগুলো রয়েছে, গুজরাট, তারপরে পশ্চিমবঙ্গ, তারপরে হচ্ছে আমাদের রাজস্থান, তারপরে হচ্ছে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর তো নয় হায়দ্রাবাদ, তার ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ যাই বলো না কেন, সবই অন্ধ্রপ্রদেশ, কেরালা, এইসব রাজ্যগুলো থেকে সব কটা আমাদের যে 28টা রাজ্য রয়েছে সেখান থেকে আমাদের 238টা সিট ফিক্স করা হয়েছে। আর বাকি সিট, অর্থাৎ বাকি সিটগুলো কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসবে। মনে রাখবে একটা প্রশ্ন স্যার তোমাদের এখান থেকে আসবে, যে এই যে 12জন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হয়, এই যে 250 জন সদস্যের মধ্যে 12 জন সদস্য কার দ্বারা মানে এই যে 238 সাথে স্যার তুমি 12 যোগ করো, দেখো 250 হবে, 250 হবে না? তাহলে 238টা সদস্য তো তোমার কেন্দ্রশাসিত অঞ্চল আর বিভিন্ন যে রাজ্যগুলো থেকে নির্বাচিত হচ্ছে। এর 12 জন সদস্য, যেটা রাষ্ট্রপতির স্পেশাল পাওয়ার থাকে, রাষ্ট্রপতি দ্বারা কিন্তু এই 12 জন সদস্য নির্বাচিত হয়ে থাকে বা মনোনীত হয়ে থাকে। ওকে, তাহলে তোমাকে প্রশ্ন করবে রাষ্ট্রপতি কর্তৃক কতগুলো সদস্য মনোনীত হয়? অপশন থাকবে 10, 11, 12, 13। সঠিক অপশন স্যার বাঁচতে হবে, যদি না জানো তো ভুল করবে। ওকে, আমাদের এই রাজ্যসভা কত সালে তৈরি হয়? 1952 সালে রাজ্যসভা তৈরি হয়। রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? স্যার এতক্ষণ সব 5 বছর করে পড়লাম, কিন্তু এই প্রথমবার আমরা পড়লাম রাজ্যসভাদের মেয়াদ কত? 6 বছর। একটু মনে রাখবে কি করে? রাজ্যসভা মানে রাজা, রাজারা অনেক বছর রাজত্ব করে, হ্যাঁ, অর্থাৎ রাজারা একটু বেশি বছর রাজত্ব করে, 6 বছর মনে রাখবে, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। তারপরে স্যার পড়ব এই যে প্রশ্নটা বললাম, রাজ্যসভায় 12 জন সদস্যকে রাষ্ট্রপতি স্বয়ং নিজে মনোনীত করেন, খুব গুরুত্বপূর্ণ। এবার স্যার আমরা লোকসভা পড়ব। লোকসভা 1952 সালে তৈরি হয়, রাজ্যসভা 1952, লোকসভা 1952। মনে রাখবে যে রাজ্যসভাকে কখনো ভাঙতে পারে না, কিন্তু লোকসভাকে যখন খুশি ভেঙে দিতে পারি। ওকে, এবার এখান থেকে যে আমি নীল কালিতে লিখে রেখেছি স্যার শুধু সেগুলোই পড়বে, সেগুলোই পড়বে। কী পড়বে? বর্তমানে আমাদের 550টা সদস্য রয়েছে লোকসভায়, ফিক্সড 550টা সদস্য রয়েছে, শুধু এটাই পড়বে। আর লোকসভাকে আমরা কি করব? লোকসভা রাষ্ট্রপতি যে কোনো সময় ভেঙে দিতে পারে। ওকে, এই প্রশ্নটা পড়বে। অর্থ বিল কেবলমাত্র লোকসভাতে উত্থাপন করা হয়, রাজ্যসভায় যায় না। অর্থ বিল, যে কোনো বিষয়ে অর্থ বিল মানে টাকা পয়সার যে কোনো বিল পাঠাতে গেলে সেটা শুধু লোকসভাতেই হবে। আর লোকসভা মানে প্রধানমন্ত্রী, বুঝতে পেরেছ? রাজ্যসভা প্রধানমন্ত্রী হেড নয়, রাজ্যসভার হেডকে উপরাষ্ট্রপতি, কিন্তু লোকসভার হেডকে প্রধানমন্ত্রী, তাই না?
অর্থাৎ লোকসভার লিডার হচ্ছে প্রধানমন্ত্রী, মানে বুঝতে পেরেছো তার ক্ষমতা কত। অর্থাৎ যে কোনো মুহূর্তে লোকসভা ভেঙে দিতে পারে, যখন খুশি তখন যাকে মিনিস্টার নিয়োগ করতে পারে, আবার চেঞ্জও করে দিতে পারে, তার পাওয়ার রয়েছে। আবার যদি প্রধানমন্ত্রী নিজে যদি পদত্যাগ করে দেয়, যত মিনিস্টার রয়েছে, এই যে রেলমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এসব আপনি পদ থেকে সরে যাবে। কারণ ওই একটাই লিঙ্ক, লিডার একটাই, ওর আন্ডারে সব কাজ করছে গোটা দেশ। চলো তারপরে আমরা কি পড়বো স্যার দেখে নিই তোমাদের এখান থেকে। হ্যাঁ, এবার হচ্ছে স্যার বেসিক নলেজ। এখান থেকে অনেক কিছু গুরুত্বপূর্ণ এখান থেকে পরীক্ষা আসবে। যে প্রথম, গণপরিষদের ধারণা সর্বপ্রথম কে দিয়েছেন? স্যার গণপরিষদের ধারণা সর্বপ্রথম দিয়েছেন স্যার এম.এন. রয়। এম.এন. রয় 1935 সালে প্রথম আমাদের গণপরিষদের ধারণা দিয়েছেন। ওকে, এই স্যার গণপরিষদ গঠিত হয়েছিল, এই গণপরিষদ গঠিত হয় ক্যাবিনেট মিশন 1946 অনুযায়ী গণপরিষদ গঠিত হয়। খুব গুরুত্বপূর্ণ। বলবে স্যার আমাদের ক্যাবিনেট মিশন কত সালে গঠিত হয়? তুমি বলবে স্যার 1946 সালে। স্যার গণপরিষদ গঠিত হয় কার নিয়ম অনুযায়ী, বা কে নিয়ম, গণপরিষদকে কে তৈরি করে? স্যার ক্যাবিনেট মিশন। এইভাবে প্রশ্ন আসতে পারে। সর্বপ্রথম গণপরিষদে মেম্বারের দরকার নেই, ছাড়ো তো, মেম্বার তোমাদের তো কোনো দরকারই নেই। যেটা দরকার সেটা কিন্তু আমি তোমাদেরকে স্যার বলে দেবো। ওকে, এবার গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল স্যার 1946 সালের 9 ডিসেম্বর। স্যার এটা প্রশ্নটা আসে, যেটা আসে স্যার সেটা পড়তেই হবে, যে গণপরিষদের প্রথম অধিবেশন। এগুলো কি বলো তো, এগুলো তো আমাদের 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল। এবার দেশ স্বাধীনের আগে আমরা সব গণ্যমান্য ব্যক্তিরা সব প্ল্যান করছে যে কিভাবে ভারতকে চালানো যেতে পারে, অর্থাৎ কিভাবে ভারতের সংবিধান তৈরি করা যেতে পারে। তার জন্যই এই সব গণপরিষদ, মানে এই যে প্রথম অধিবেশন, মানে বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়েছি, ডেকে আলোচনা করছি যে ভারতে কিভাবে একটা সংবিধান তৈরি করা যায়, এত বড় ভারতবর্ষকে চালানোর জন্য কি কি নিয়মকানুন আনা যায়। এই একটা অধিবেশন হয়েছে। তো প্রথম অধিবেশনটা 1946 সালের 9 ডিসেম্বর হয়েছে। স্যার কোথায় হয়েছে প্রশ্নটা আসে? স্যার দিল্লির কনস্টিটিউশন হলে। কোথায় স্যার? দিল্লিতে হয়েছে। একটা কনস্টিটিউশন হল রয়েছে, সেই হলের মধ্যে সব মেম্বাররা বসে কিন্তু কি করেছে, এই 1946 সালে গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছে। এখান থেকে আরও প্রশ্ন আসবে। এখানে সভাপতিত্ব করেছিলেন কাকে? এই যে সভাপতিত্ব করেছিলেন আমাদের সচিতানন্দ সিনহা। তোমাকে যদি প্রশ্ন করেন যিনি অস্থায়ী ছিলেন, অর্থাৎ গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতির নাম কি? সচিদানন্দ সিনহা। খুব গুরুত্বপূর্ণ স্যার, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতির নাম কি? সচিদানন্দ সিনহা। তারপরে 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 কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অর্থাৎ 11 ডিসেম্বর 1946 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে প্রথম গণপরিষদের নির্বাচিত সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়। অস্থায়ী বলতে গেলে টেম্পোরারি কাজ, ওই বলি না কন্ট্রাকচুয়াল বেসিস কাজ, টেম্পোরারি কাজ, এই তোমাকে 2 মাসের জন্য নিলাম তারপরে তোমাকে বাদ দিয়ে দেবো, পার্মানেন্ট চাকরি না। ওকে, তো পার্মানেন্ট হিসাবে কাকে করেছিল, অর্থাৎ স্থায়ী সদস্য, সেটা হচ্ছে আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্যার। ওকে, কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, খুব গুরুত্বপূর্ণ কিন্তু স্যার। আর অস্থায়ী বললে সচিদানন্দ সিনহা। এবার আমাদের দেখি আমাদের সংবিধান তৈরি করতে কতদিন সময় লেগেছে। আমাদের সংবিধান, অর্থাৎ গণপরিষদ তৈরি হতে টোটাল কত সময় লাগে, অর্থাৎ আমাদের ভারতের যে সংবিধান তৈরি হতে 2 বছর 11 মাস 18 দিন কিন্তু আমাদের সংবিধান, এই ভারতের সংবিধান তৈরি হতে সময় লাগে। ড্রাফটিং কমিটি পড়ব স্যার। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয় B.R. আম্বেদকর। বিআর না, উফ, বিআর না, আর, বি ফুল স্টপ আর, B.R. আম্বেদকরকে আমাদের 1947 সালের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান করা হয়। ওকে, এবং এই B.R. আম্বেদকরকে সংবিধানের পিতা বা জনক বলা হয়, কারণ তিনিই তো আমাদের সংবিধানটা লিখেছেন, তার জন্য তাকে সংবিধানের পিতা বা জনক বলা হয়। তারপরে স্যার সংবিধান লেখা সব কমপ্লিট, এই মানে সংবিধান লিখে ফেললো, বুঝলে তো স্যার। এবার এবার সাধারণ মানুষের জন্য এই সংবিধানটা কি করলো, গৃহীত করবে সাধারণ তারপরে হচ্ছে 26শে নভেম্বর, এটা খুব গুরুত্বপূর্ণ, স্টার মারবে, চরম গুরুত্বপূর্ণ। এগুলোই তো পরীক্ষায় প্রশ্ন আসে। এই যে ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়, দুটো প্রশ্ন হবে। আর কত সালে কার্যকর হয়। ভারতের সংবিধান গৃহীত কত সালে হয়, কার্যকাল কত সালে হয়। তো 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান কিন্তু স্যার প্রথম গৃহীত হয়। তুমি একটা জিনিস ভাবো দেখি, তুমি কোনো একটা জিনিস তুমি তৈরি করবে মানে কি, আগে 4জনকে দেখাবে, দেখ তো জিনিসটা ভালো হয়েছে কি, মানে সবাই বলবে যে না ঠিকঠাক।
মানে আগে গৃহীত করবে, অর্থাৎ ঠিকঠাক আছে নাকি গ্রহণ করলো সবাই, তুমি গ্রহণ করলে জিনিসটা না এবার ঠিকঠাক আছে। এবার যখন 10জন মানুষের মধ্যে ওটা ঠিক করলে ঠিকঠাক আছে, এবার ওই জিনিসটা তো শুধু 10জন মানুষকে দেখালে হবে না, গোটা মানুষকে দেখাতে হবে, গোটা দেশের মানুষকে দেখাতে হবে, ওটা গোটা দেশ জুড়ে সেটাকে কার্যকর করতে হবে। অর্থাৎ প্রথমে হবে গৃহীত, তারপর হবে কার্যকর। অর্থাৎ কার্যকর কত সালে হয় স্যার সংবিধান? স্যার মনে রাখবে 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কিন্তু কী হয়েছিল স্যার? আমাদের কিন্তু কার্যকর হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ, কার্যকর। এটা হচ্ছে স্যার কার্যকর, কার্যকর হয়েছিল। তারপরে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল কত সালে স্যার? আমাদের 22শে জুলাই 1947 সালের এই যে আমাদের জাতীয় পতাকা, সেই পতাকাটা স্যার আমাদের গৃহীত হয়। ভারতের জাতীয় গান এবং সঙ্গীত, আমাদের এই যে জাতীয় গান এবং সঙ্গীত, যে জনগণ মন অধি, এই যে গান আমরা করে থাকি, এই মানে যে সঙ্গীত করে থাকি এবং গান যে বন্দে মাতরম যে গান করে থাকি, সেগুলো কিন্তু 1950 সালে 24শে জানুয়ারি কিন্তু গৃহীত হয়। অর্থাৎ ভারত তো স্বাধীনতা লাভ করেছে, ভারতকে ওই যে জনগণ একটা ধ্বনি দিয়ে, উচ্চ ধ্বনি দিয়ে, বন্দে মাতরম ধ্বনি দিয়ে পুরো দেশে আমাদের কিন্তু ছড়িয়ে দিয়েছে। ওকে, তারপরে স্যার এটা পড়ার দরকার নেই, 1949 সালে ভারত কমনওয়েলথের সদস্য, এটা পড়ার দরকার নেই স্যার। যেটা পড়া দরকার সেটা আমি বলে দেবো। তো রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয় কত সালে স্যার? 1950 সালে। এবার বিভিন্ন চেয়ারম্যান, আমি যেগুলো বলবো শুধু সেটাই পড়বে। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কাকে করা হয় স্যার? B.R. আম্বেদকরকে কিন্তু ড্রাফটিং কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। তারপরে স্যার ফ্ল্যাগ কমিটির চেয়ারম্যান করা হয় জে বি কৃপালিনী। ওকে, জে বি কৃপালিনীকে কিন্তু ড্রাফটিং ফ্ল্যাগ কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। শুধু এই দুটোই পড়বে স্যার, এই যে ড্রাফটিং কমিটি আর ফ্ল্যাগ কমিটি। বা ফ্ল্যাগ কমিটিকে আমরা বলে থাকি স্যার পতাকা, পতাকার ইংরেজি কি স্যার? ফ্ল্যাগ। এই ফ্ল্যাগ কমিটি বা পতাকা কমিটির চেয়ারম্যান কাকে বলা হয়? জে বি কৃপালিনী। বাকি একটাও দরকার নেই পড়ার। এবার কিছু সংবিধানের বৈশিষ্ট্য পড়বো স্যার, যেগুলো পরীক্ষায় প্রশ্ন বারবার আসে স্যার। চলো বৈশিষ্ট্যগুলোকে পড়ব। ভারতীয় সংবিধান সর্বশেষ সংশোধনটি কি? আমাদের সংবিধান, আমাদের তো সংশোধন হয়েছে, যখনই ভুল ত্রুটি হয়েছে আমরা সংবিধান সংশোধন করেছি। তো শেষ সংশোধন হচ্ছে আচ্ছা এটা মনে হয় 2023 সালের পরেও মনে হয় হয়েছে কি? এটাকে একটু ছেড়ে রাখো তো স্যার, কারণ এটা আমার জানা নেই। 2023 সালের পরে কি সংবিধানে কোনো সংশোধন আমার মনে হচ্ছে হয়েছে, এটাকে একটু ছেড়ে রাখো। এগুলো তো আমি বলেছি যে ভারতীয় সংবিধান 395টা ধারা, 22টা পার্ট, 8টা তফসিল রয়েছে। বর্তমানে 448টা ধারা, 25টা পার্ট, 12টা তফসিল রয়েছে। এগুলো কিন্তু স্যার আমি বলেছি। এখানে এই প্রশ্নটা একটু পড়বে। প্রথম যে সংশোধনীটা, সেটা 1951 সালে ভারতের প্রথম সংবিধান সংশোধন হয়েছিল। স্যার প্রথম সংবিধান আমাদের সংশোধন কত সালে হয়েছিল স্যার? 1951 সালে। ওকে, এবার তারপরে এখান থেকে পড়বে একটা ধারা পড়ে নাও তো টপ করে, যে ভারতীয় সংবিধান সংশোধনের করার যে ধারা, অর্থাৎ এই যে সেই ধারাটা কত নম্বর আর্টিকেলে রয়েছে। এই যে সংবিধানকে চেঞ্জ করতে পারবো, অর্থাৎ পরিবর্তন করতে পারবো, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট সংশোধন করতে পারবো, সেটা 368 নম্বর ধারা বলা হয়েছে। এবং পার্ট 25টা পার্ট রয়েছে, তার মধ্যে 20 নম্বর পার্টে রয়েছে কিন্তু আমাদের এই সংবিধান সংশোধনের ধারা। ওকে, এবার ভারতীয় প্রস্তাবনা পড়বো স্যার, খুব গুরুত্বপূর্ণ ভারতীয় প্রস্তাবনা। প্রায় শেষের দিকে চলে এসেছি কনসিডারেশন, আর বেশি নেই, অল্প অল্প, একটু ধৈর্য সহকারে করো। আসবে তো কী করবো, আমারও তো কষ্ট হয় পিডিএফ তৈরি করে পড়াতে। আমাদের ভারতীয় প্রস্তাবনা কোথা থেকে নিয়েছি? এটা মার্কিন সংবিধান প্রস্তাবনার ধারণা। মার্কিন সংবিধান বলতে গেলে স্যার আমেরিকাকে স্যার মার্কিন বলে থাকি, আমেরিকা থেকে। ওকে, ইউএস থেকে, বা আমেরিকা বা ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সেই আমেরিকা থেকে আমরা প্রস্তাবনা ধারণাটা নিয়েছি। এবার স্যার তোমাকে এখান থেকে প্রশ্ন আসবে যে সংবিধান প্রণয়নের সময় প্রস্তাবনায় এই যে দুটো সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটি ছিল না। এই শব্দ দুটো ছিল না স্যার, মানে বুঝতে পারলে? ভারতের যখন সংবিধান তৈরি হলো, যখন প্রস্তাবনা তৈরি হলো, তখন কিন্তু এই সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই দুটো শব্দ বা কথা কোথাও ছিল না। এটা কত সালে আসলো স্যার? তাহলে 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়। 1976 সাল, কত বছর পর তাহলে এই দুটো শব্দ এসছে, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ।
অর্থাৎ বলতে গেলে ধর্মনিরপেক্ষ বলতে গেলে কি, অর্থাৎ কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না, প্রত্যেক ধর্মের নিজের নিজের স্বাধীনতা থাকবে নিজস্বভাবে প্রতিপালন করার জন্য। অর্থাৎ যার যে ধর্ম সে সেইভাবেই কিন্তু পালন করতে পারবে, এবং স্বেচ্ছায় যে যার ধর্ম কিন্তু অন্য ধর্মতে ট্রান্সফারও হতে পারে। কেউ যদি ভাবে অন্য ধর্মে চলে যাবে, কোনো সমস্যা নেই, চলে যেতে পারে। ধর্ম নিরপেক্ষ, অর্থাৎ ধর্মে কোনো রকমভাবে হস্তক্ষেপ করা যাবে না। এই যে জিনিসটা 1976 সালে কিন্তু অ্যাড করা হয়, এটা কিন্তু ছিল না আগে। তো এই যে 1976 সালে আমাদের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটো কিন্তু যুক্ত করা হয় স্যার। তো এখানে সোশ্যালিস্ট এবং সেকুলার বলে লেখা রয়েছে ইংরেজিতে, ইংরেজি তোমরা লিখবে না স্যার, তোমরা বাংলাতেই নোট করবে যে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই দুটো শব্দ 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু স্যার যুক্ত করা হয়। খুব গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করলাম। এবার স্যার মৌলিক অধিকার পড়বো আমরা। স্যার মৌলিক অধিকার এটা আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে স্যার? মৌলিক অধিকারও স্যার কিন্তু আমেরিকা থেকেই নেওয়া হয়েছে। এটা আমাদের মৌলিক অধিকার সংবিধানের 3 নম্বর পার্ট, অর্থাৎ 3 নম্বর পার্টের মধ্যে আমাদের কি রয়েছে? অধিকার রয়েছে স্যার। আমাদের সংবিধানের 1 নম্বর পার্টে আমাদের বিভিন্ন রাজ্য নিয়ে বলা রয়েছে স্যার। 2 নম্বর পার্টে স্যার নাগরিক, এগুলো একটু লিখে নিবে তো, আমার নোটের মধ্যে নেই মনে হয়। 2 নম্বর পার্টে স্যার নাগরিক, 3 নম্বর পার্টে স্যার মৌলিক অধিকার, 4 নম্বর পার্ট স্যার, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে 4 নম্বর আসবে, তারপরে 4 নম্বরের নির্দেশমূলক নীতি, 4-এর এতে আসছে স্যার আমাদের মৌলিক কর্তব্য। তারপরে এই পর্যন্তই তুমি শুধু মনে রাখো, বাকি আর দরকার নেই। এই 1 থেকে যে বললাম, 1 নম্বর কি? রাজ্য সম্পর্কিত আলোচনা। 2 নম্বর কি? নাগরিক। 3 নম্বর কি স্যার? মৌলিক অধিকার। 4 নম্বর কি স্যার? নির্দেশমূলক নীতি। 4-এর এ কি স্যার? 4-এর এ হচ্ছে স্যার আমাদের 4-এর এ, মানে এইভাবে লেখা থাকবে 4, মানে এইভাবে 4 লেখা থাকবে, যে এ 4-এর এতে কী আছে স্যার? মৌলিক কর্তব্য। তো চলো, বর্তমানে আমাদের মৌলিক অধিকার কটা রয়েছে স্যার? মৌলিক অধিকার, আচ্ছা মৌলিক অধিকারটা 12 থেকে 35 নম্বর ধারা পর্যন্ত। তোমাদের সংবিধান এই জায়গা থেকে যদি 3টে প্রশ্ন তোমাদের যদি সংবিধান থেকে থাকে, একটা প্রশ্ন এই মৌলিক অধিকার থেকে থাকবেই থাকবে। তুমি মিলিয়ে নিও স্যার, তুমি পরীক্ষার হলে গিয়ে মিলিয়ে নিবে যে স্যার যা বলেছিল এসেছে। 3টে যদি প্রশ্ন তোমার সংবিধান থেকে আসে, একটা প্রশ্ন মৌলিক অধিকার থেকে একবার 100% থাকবে স্যার, মিস যাবেই না এই মৌলিক অধিকার থেকে। কারণ সংবিধানের সবথেকে গুরুত্বপূর্ণ যদি কোনো একটা চ্যাপ্টার হয়, তো সেটা হচ্ছে স্যার এই মৌলিক অধিকার। তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখো, কতবার এখান থেকে প্রশ্ন এসছে, তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা পড়বো স্যার যে বর্তমানে আমাদের 12 থেকে 35 নম্বর ধারা রয়েছে। সেই ধারার মধ্যে কিন্তু আমাদের মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা রয়েছে। মৌলিক অধিকার বর্তমানে কটা আছে স্যার? 6টা মৌলিক অধিকার রয়েছে স্যার। কি কি তো আর জানার দরকার নেই, 6টা মৌলিক অধিকার তুমি শুধু জেনে রেখো। একটা জিনিস মনে রাখবে, 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে আমাদের সম্পত্তির যে মানে যে সম্পত্তি 31 নম্বর ধারা, যে এই 31 নম্বর ধারা পড়া দরকার নেই, তুমি শুধু পড়বে 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমরা কি করেছিলাম? সম্পত্তির অধিকারটাকে বাদ দিয়ে দিয়েছি। সম্পত্তির অধিকার মানে সম্পত্তির অধিকার অ্যাকচুয়ালি আমাদের মৌলিক অধিকার ছিল, এটা আমাদের 1978 সালে বাদ দিয়েছি। মৌলিক অধিকার মানে বুঝতে পারছো, যে যার জমিতে কবজা করতে পারে, এই জমি আমার, একবার বলে দিলেও মানে আমার, কারণ মৌলিক অধিকার রয়েছে আমার, সরকার আমাকে স্বাধীনতা দিয়ে রেখেছে, আমি যা খুশি যা করতে পারি। সম্পত্তির অধিকার মানে বুঝতে পারছো, তোমার যা আছে সম্পত্তি, তোমার ঘরের গয়না থেকেও শুরু করে সোনা দানা সব কিছু যদি বলে দিই একবার আমার, তো আমার। তো সরকার কি করলো? দেখছে ব্যবস্থা খুব খারাপ, তার জন্য 1978 সালে একটা 44তম সংবিধান সংশোধনী মানে বুঝতে পারছো, সংবিধানকে পরিবর্তন করতে হচ্ছে যখনই দেশের মধ্যে যা যা প্রবলেম আসছে। তো সেই 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই সম্পত্তির অধিকারটাকে বললো বাদ তুমি আজ থেকে। তাহলে আজ থেকে তুমি কী হবে? লিগ্যাল রাইট, আইনি অধিকার হয়ে যাবে। অর্থাৎ এই সম্পত্তি এবার মানুষের মৌলিক অধিকার থাকবে না, যা হবে আইনের মাধ্যমে হবে। এই জন্য তো তোমাদের দেখবে সে জমি জায়গায় দলিল আইন, যা হবে সব আইন কথা বলবে, লিগ্যাল রাইট করে দিয়েছে। ওকে, তো এই প্রশ্নটাও আসবে স্যার। বর্তমানে আমাদের 6টা মৌলিক অধিকার রয়েছে স্যার। এই 6টা মৌলিক অধিকারগুলো কি কি স্যার? এই 6টা মৌলিক অধিকার তোমাকে স্যার এবার ভালো করে পড়তে হবে। তোমাকে এখান থেকে অনেক রকমভাবে প্রশ্ন আসবে স্যার। বলবে ধারা, বলবে 14 থেকে 18 নম্বর ধারায় কি আলোচনা করা রয়েছে, এই অপশানগুলোই থাকবে। তো এটা সঠিক উত্তর হবে স্যার সাম্যের অধিকার। 14 থেকে 18 নম্বর সাম্যের অধিকার। 19 থেকে 22 স্যার স্বাধীনতার অধিকার নিয়ে আলোচনা করা রয়েছে।
23 থেকে 24 নম্বর ধারা পর্যন্ত শোষণের বিরুদ্ধে অধিকার, অর্থাৎ এই যে শোষণের বিরুদ্ধে, এগুলো কি জিনিস না সব ভেঙে আমি বলবো, শুধু একটু দেখো। 25 থেকে 28 নম্বর ধারা ধর্মীয় স্বাধীনতার অধিকার। 29-30 স্যার সংস্কৃতি ও শিক্ষার অধিকার। 32 থেকে 35 শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। তোমাকে এগুলো প্রত্যেকটা মুখস্থ করতে হবে, যে সাম্যের অধিকার 14 থেকে 18 নম্বর ধারায় রয়েছে, শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25-28, সব পড়তে হবে, কিচ্ছু করার নেই। এবার হচ্ছে স্যার সাম্যের অধিকার, খুব গুরুত্বপূর্ণ। 14 নম্বর ধারা কি বলা রয়েছে স্যার? আইনের কাছে সমতা, অর্থাৎ ইকুয়ালিটি অফ বিফোর ল। অর্থাৎ 14 নম্বর ধারা বলছে তুমি যত বড়ই তুমি মস্তান হও না কেন, অর্থাৎ যেই দেশের নাগরিক হও না কেন, সেটা ব্রিটেন হোক, ইংল্যান্ড হোক, আমেরিকা হোক, ফ্রান্স হোক, ভারতে যদি কেউ এসে বাস করে, এবং যে কোনো ধর্মের হোক না কেন, আইনের চোখে প্রত্যেকেই সমান। আইনের চোখে কেউ ছোট না, কেউ বড় না, অর্থাৎ আইনের চোখে সমান। এটা 14 নম্বর ধারায় বলা রয়েছে স্যার। 15 নম্বর ধারায় কি বলা হয়েছে? পৃথকাচরণ বিলোপ। পৃথকাচরণ বিলোপ বলে স্যার, যেটাকে আমরা ডিসক্রিমিনেশন বলে থাকি, মানে সাম্যের অধিকারের এই ধারায় বলা রয়েছে। কি বলা রয়েছে স্যার? দেখো স্যার, আমরা পড়ব যে ধর্ম, বর্ণ, জাতি, নারী, পুরুষ বা জন্মগত কারণে রাষ্ট্র ও গণের প্রতি পৃথক আচরণ করা যাবে না। স্যার বুঝলাম না, মানে পৃথকাচরণ বিলোপ বলতে গেলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকে আমরা এক, কেউ আলাদা নয়। সংবিধান বলছে তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি খ্রিস্টান, তুমি শিখ, তাই বলে যে তোমাদের কোনো অধিকার নেই তা হবে না, প্রত্যেকের অধিকার রয়েছে। সংবিধান আমাদের বলে রেখেছে এগুলো। তারপরে 16 নম্বর ধারায় কি বলা রয়েছে? চাকরির ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা। অর্থাৎ চাকরির ক্ষেত্রে তুমি একজনের পেয়ে এলো চাকরি, ধরে নাও আর্মির চাকরি পেলো, আর্মি দিয়ে বোঝাই, তোমরা যেহেতু এটা আর্মির ব্যাচ হচ্ছে, আর্মির চাকরি পেলো। এই আর্মির যে চাকরি পেলো, একটা মেয়ে চাকরি পেলো, একটা ছেলে চাকরি পেলো। মেয়ে বলে তাকে 20,000 বেতন দিবে, আর একটা ছেলে বলে তাকে 40,000 বেতন দিবে, তা তো হয় না স্যার। অর্থাৎ সমান সুযোগ সুবিধা দিতে হবে, যা ফেসিলিটিস থাকবে সবাইকে, প্রত্যেককে দাও একই। অর্থাৎ চাকরির ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা। এই প্রশ্নটা তো তারপরে যেটা বলবো, এটা অলরেডি 4বার এসছে, 4বার। এই 17 নম্বর ধারা, এটা 4বার এসছে। 2022 সাল থেকে অগ্নিপথ স্কিম চালু হওয়ার পর 2025 মানে 25 সাল পর্যন্ত এই প্রশ্নটা 4বার এসছে। প্রশ্নটা যে 17 নম্বর ধারায় কি বলা রয়েছে? অস্পৃশ্যতা দূরীকরণ, আনটাচেবিলিটি। মানে এখন এগুলোকে আমরা কুপ্রথা বলি, এখন তো এগুলো উঠিয়ে দিয়েছি আমরা বিভিন্ন আর্টিকেলে অনুসারে প্রয়োগ করে, কিন্তু একটা সময় ছিল উচ্চ জাতের মানুষ নিম্ন জাতের মানুষকে ছুতো না, মানে ওই ছুতো না, দূর থেকে মানে সব কিছু দিয়ে দিত, এই দূর থেকে মানে নিচু জাত দেখলেই তাড়িয়ে দিত, মানে অস্পৃশ্যতা, মানে আমি স্পর্শ করবো না, ছুবো না মানুষজন, ও নিচু জাতের মানুষ, এই ধারণা কিন্তু ভারতবর্ষে ছিল। তো সরকার দেখছে তো খুব জিনিস খারাপ, তার জন্য সরকার কিন্তু আইন এনেছে যে এইসব জিনিস করা যাবে না। তাহলে 17 নম্বর ধারায় কে বলা আছে? অস্পৃশ্যতা দূরীকরণ। দূরীকরণ বলতে গেলে দূর করো এই অছস জিনিস, মানে ছুবে না, স্পর্শ করবে না, এই জিনিস চলবে না, এটাকে দূর করো। তো সেই নিয়ে আইন এনেছে স্যার। 18 নম্বর ধারা অনুযায়ী পদবি এবং খেতাব নিষিদ্ধ করে দিয়েছে স্যার। মানে বুঝতে পেরেছো? পদবি মানে খেতাব, মানে একটা সময় ছিল, ভালো করে বুঝো, যে রাজা হচ্ছে, রাজার ছেলেই রাজা হচ্ছে, যে রাজা সেই রাজার ছেলেই রাজা, এবং তাকে আমরা জানছি যে রাজা হিসেবেই। তারপরে যে মানে এইভাবেই চলে আসছে, রাজার ছেলে রাজা, ছেলে রাজা, রাজা 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 রাজা, এই শব্দটা চলে আসছে, মানে পদবি, রাজা একটা পদবি হয়ে গেছে। তো সরকার দেখছে যে এরকম পদবি রাখা যাবে না, এই পদবিটাকে নিষিদ্ধকরণ করতে হবে, এই খেতাবগুলোকে নিষিদ্ধকরণ করতে হবে। অর্থাৎ ধরে নাও, আমি একটা বলছি যে সাপোজ ধরে নাও, এগুলো তো আমরা ভালোবেসে বলি, ধরে নাও কেউ একজন স্কুলের মাস্টার রয়েছে, ধরে নাও অমুকের নাম হচ্ছে রাজীব, রাজীব, ওকে রাজীব বলবো, মাস্টার রাজীব, মাস্টার রাজীব না, তার খেতাব উঠিয়ে দেওয়া হয়েছে, ওই স্কুলে চাকরি করে আলাদা বিষয়, তিনি একজন টিচার, শিক্ষক আলাদা বিষয়, কিন্তু ওই যে মাস্টারের ছেলে যে মাস্টার হয়ে যাবে, মাস্টারের ছেলে মাস্টার হবে, তার ছেলে মাস্টার হবে, তার ছেলে মাস্টার হবে, এমন হবে না, যা হবে সব কম্পিটিশন করে হবে, খেতাব উঠিয়ে দিয়েছে। তারপরে স্বাধীনতার অধিকার। এবার হচ্ছে স্যার স্বাধীনতার অধিকার। তোমরা মনে রাখবে যে স্যার এত কিছু পড়ার তোমাদের দরকার নেই, তোমাদের এই স্বাধীনতার অধিকার থেকে শুধু পড়বে যে 19 নম্বর ধারায় বলা রয়েছে বাক স্বাধীনতা, শুধু এইটুকু পড়বে। তো 19 নম্বর ধারায় বলা রয়েছে আমাদের বাক স্বাধীনতা, অর্থাৎ স্বাধীনতার কথা বলা রয়েছে 19 নম্বর ধারায়।
আর কিছু বলার দরকার নেই। 20 নম্বর ধারায় অতিরিক্ত শাস্তি না দেওয়া, অর্থাৎ অতিরিক্ত শাস্তি দেওয়া যাবে না, এটা 20 নম্বর ধারায় বলা রয়েছে। অর্থাৎ 2008 সালে কেউ যদি মার্ডার করে, মার্ডারের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, 2008 সালে কেউ মার্ডার করলো, এটা 2026 সাল চলছে, এখন 2026 সালে সে আবার মার্ডার করলো, তাহলে পুলিশ কিন্তু যখন ধরতে আসবে 2008 সালের মার্ডারের জন্য যে কোর্টে রায় দিয়েছিল তার জন্য ধরতে আসবে না, 2026 সালে তিনি মার্ডার করেছে তার জন্য ধরতে আসবে, অর্থাৎ অতিরিক্ত শাস্তি দেওয়া যাবে না। তো এগুলো আরও ডিটেলসে যাব না, বেশি রয়েছে, জাস্ট যতটুকু দরকার। 21 নম্বর ধারায় ব্যক্তির স্বাধীনতা এবং জীবন রক্ষা। 21 নম্বর ধারায় বলেছে ব্যক্তির স্বাধীনতা এবং জীবন রক্ষা নিয়ে বলা হয়েছে 21 নম্বর ধারায়। এই জন্যই দেখবে বলেন না সুসাইড করলে, আত্মহত্যা করলে পুলিশ কেন আসে? কারণ তোমাদেরকে সরকার স্বাধীনতা দিয়ে রেখেছে বাঁচার, তোমার জীবন তোমাকে কেড়ে নেওয়ার তোমার কোনো অধিকার নেই। সুসাইড করলে আরও 4 জন কেন ফেঁসে যায়, বুঝতে পারছো? কারণ এগুলো আর্টিকেলে বলা রয়েছে, তোমার জীবন কেড়ে নেওয়ার তোমার কোনো অধিকার নেই। তুমি আপনি মানে চলে গেলে পৃথিবী থেকে আলাদা বিষয়, কিন্তু তুমি নিজের ইচ্ছাকৃত তুমি মরতে পারো না। সরকার বলে রয়েছে ব্যক্তির স্বাধীনতা, অর্থাৎ ব্যক্তির স্বাধীনতা রয়েছে এবং জীবন রক্ষা রয়েছে। জীবন রক্ষা করতে হবে, এই জীবন রক্ষার জন্য তো আমাদের বিভিন্ন হসপিটাল তৈরি করে দিয়েছে, বিভিন্ন হেলথ সেন্টার তৈরি করে দিয়েছে সরকার সব এই আর্টিকেল অনুযায়ী করেছে। তারপরে আমরা 21-এর এ নম্বর ধারা পড়বো স্যার। 21-এর এ নম্বর ধারা কি বলছে দেখো, 21-এর এ নম্বর ধারা বলছে শিক্ষাকে মৌলিক অধিকারের মর্যাদা প্রদান করা, অর্থাৎ 6 থেকে 14 বছর যত শিশু রয়েছে, 6 থেকে 14 বছর শিশুদের বিনামূল্যে শিক্ষা দিতে হবে, 6 থেকে 14 বছর শিশুদের। এটা কত নম্বর তোমাকে প্রশ্ন আসবে স্যার, 6 থেকে 14 বছর শিশুদের বিনামূল্যে শিক্ষা, এটা কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে? তুমি বলবে স্যার 21-এর এ, 21 না শুধু কিন্তু স্যার 21-এর এ, এটাও কিন্তু বলতে হবে। এবং এটা আমরা 2002 সালের 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা কিন্তু যুক্ত করি। এটা 2002 সাল, 2002 সাল, এটা স্যার 2003 সাল, 2002 না, এটা হচ্ছে স্যার 2003 সাল, 2003 সালের 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা আমরা কিন্তু যুক্ত করি। ওকে, 22 নম্বর ধারায় কি বলা রয়েছে স্যার? 22 নম্বর ধারায় বলেছে গ্রেপ্তার এবং আটক, এই যে পুলিশ যাকে খুশি গ্রেপ্তার করছে, আটক করছে, এই সব নিয়ে বলা রয়েছে। একটু জেনে নিবে ডিটেলস, ভালো লাগবে। দেখো এগুলো তোমরা যদি এই ধারার জ্ঞান যদি থাকে না স্যার, যদি নলেজ যদি জ্ঞান থাকে, তুমি কাউকে আর ভয় করবে না। তাই বলে এমনটাও হয়ে যেও না এই অল্প জ্ঞান অল্প বিদ্যা ভয়ঙ্করী, এরও অনেক বেশি ডিটেলস রয়েছে, সেটা হয়তো বলছি না। শুধু 22 নম্বর আর্টিকেলটা পড়ো। গ্রেপ্তার করা হয়েছে এমন কোনো ব্যক্তিকে সত্বর তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে, অর্থাৎ পুলিশ যদি কাউকে গ্রেপ্তার করতে আসে, ও চাইলে গ্রেপ্তার করতে পারবে না, আগে বলতে হবে যে কেন গ্রেপ্তার করছো, আচ্ছা এই কারণ, ঠিক আছে গ্রেপ্তার করলো। আটক ব্যক্তিকে আইনবিদের সঙ্গে পরামর্শ সুযোগ দিতে হবে। এবার গ্রেপ্তার করে নিয়ে গেল তাকে, এবার গ্রেপ্তার করে যখন নিয়ে গেল, তিনি কিন্তু উকিল ধরতে পারে, উকিল ধরে কিন্তু ছাড়া হতে পারে। এবং 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু উপস্থিত করতে হবে। অর্থাৎ কেউ যদি গ্রেপ্তার হয়, প্রকৃতভাবে গ্রেপ্তার হলো, তাকে কিন্তু 24 ঘন্টার মধ্যে কোর্টে তুলতে হবে। যদি 24 ঘন্টা পেরিয়ে যায়, তাহলে কিন্তু তুমি কিন্তু তখন লিগালিভাবে প্রশ্ন তুলবে, আপনি ভুল করছেন, এখানে লেখা আছে সংবিধানে 24 ঘন্টার মধ্যে আমাকে কোর্টে তুলতে হবে, কিন্তু আমাকে এখনও কোর্টে তোলেনি, 3-4 দিন ধরে জেলের মধ্যে আটকে রেখে দিয়েছে, সেটা ভুল। শোষণের বিরুদ্ধে অধিকার, এবার পড়বো স্যার হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 নম্বর ধারার মধ্যে পড়ছে। 23 নম্বর ধারায় কি বলা রয়েছে স্যার? এই যে মানুষ কেনা বেচা, একটা সময় ছিল স্যার মানুষ মানুষকে কিনতো, মানুষ মানুষকে বেচে দিত, মানুষ কেনা বেচা, বিনা পারিশ্রমিকে বেকার খাটানো। আজকে সরকার সব কিছু আইন তৈরি করে রেখেছে বলেই সব সিস্টেম ঠিক আছে। বিনা পারিশ্রমিকে বেকার খাটানো, তুমি যাকে খুশি কাজ করাতে পারবে না টাকা না দিয়ে, কাজ করাতে গেলে টাকা দিতে হবে। অর্থাৎ তুমি এই যে কাজ করে খাই, আমরা তো প্রত্যেকে কাজ করে খাই, অর্থাৎ আমরা কি কোনো রকম টাকা ছাড়া কাজ করি? টাকা ছাড়া কাজ করি না। অর্থাৎ বিনা পারিশ্রমে বেকার খাটানো যাবে না, এবং কি জোর করেও কাজ করানো যাবে না। এগুলো সব কিন্তু সরকার বলে রেখেছে, ঠিক আছে? কত নম্বর ধারায় বলে রেখেছে? 23 নম্বর ধারায় বলা রয়েছে। আর 24 নম্বর ধারাটা সবথেকে গুরুত্বপূর্ণ। এই ধারায় বলা হয়েছে 14 বছরের কম শিশুকে কারখানায় কাজ করানো যাবে না, বা কারখানা বা কয়লা খনি বা অন্য কোনো বিপজ্জনক কাজে কিন্তু নিযুক্ত করা যাবে না। এটা বলে রেখেছে কত? 24 নম্বর। দেখো 24-এও 4 রয়েছে, আর এখানে 14 বছর রয়েছে, দুটোর শেষে 4 রয়েছে।
মনে এইভাবে রাখবে। অর্থাৎ 14 বছরের কম বয়সী শিশুকে কোনো রকম কারখানায় বা বিপজ্জনক স্থানে কিন্তু নিযুক্ত করা যাবে না। আচ্ছা, ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নম্বর ধারা পড়ছে। শুধুমাত্র তোমরা পড়বে ধর্মীয় স্বাধীনতার অধিকার থেকে 25 নম্বর ধারাটা, আর কিচ্ছু পড়বে না এখান থেকে পড়বে যে 25 নম্বর ধারায় বলা রয়েছে ব্যক্তির ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে। এই ধারায় বলা হয়েছে প্রত্যেক ব্যক্তি বিবেকের স্বাধীনতা, প্রত্যেক ব্যক্তি বিবেকের স্বাধীনতা, যে কোনো ধর্ম গ্রহণ করতে পারে, ধর্মীয় উপাসনার এবং ধর্মীয় প্রচার করতে পারে। যে কোনো ব্যক্তি যে যার ধর্ম প্রচার করতে পারে, কোনো সমস্যা নেই। এগুলো সরকার আমাদের বলে রেখেছে। শুধু 25 নম্বর ধারাটা পড়বে। এখান থেকে শুধু কি পয়েন্ট বলছি, কীভাবে প্রশ্ন আসবে, বলবে যে আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে, শুধু এইটুকুই, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শুধু এইটুকুই লিখবে, সেটা 25 নম্বর ধারায় বলা রয়েছে। বাস, ছেড়ে দাও, আর কিচ্ছু পড়ার দরকার নেই। এখানে তোমরা জ্ঞানের জন্য পড়ে রাখতে পারো, বাট পরীক্ষায় আসবে না। এখান থেকে শিক্ষা সংস্কৃতি, আচ্ছা শুধু এখান থেকে এটা পড়বে যে আমাদের সংস্কৃতি এবং শিক্ষার অধিকার 29 নম্বর ধারা এবং 30 নম্বর ধারা, এই দুটো ধারাতে শিক্ষা এবং সংস্কৃতির অধিকার বলা হয়েছে। এখানে এসব আদিবাসীগুলো আসবে। আচ্ছা, 32 নম্বর ধারা। আচ্ছা, একটা কথা বলে দিচ্ছি, তোমরা একটু এটাকে লিখবে যে 32 নম্বর ধারাটা, 32 নম্বর ধারা, এই 32 নম্বর ধারাকে কনস্টিটিউশনের হৃদয় ও আত্মা বলা হয়। সংবিধানের 32 নম্বর ধারাকে কি বলা হয় স্যার? সংবিধানের হৃদয় ও আত্মা, সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয় 32 নম্বর ধারাকে। এইটা একটু পড়ে নেবে। এখান থেকে স্যার প্রশ্ন, তোমাদের এখান থেকে প্রশ্ন স্যার আসতে পারে, কারণ এটা সিলেবাসের মধ্যে রয়েছে। এখনও পর্যন্ত প্রশ্ন আসেনি, ভবিষ্যতে আসতে পারে। ওকে, তোমরা এই ম্যান্ডামাস প্রহিবিশন ছাড়ো তো, দরকার নেই। আমি যা বলছি শুধু তাই পড়ো। এবার শুধু নির্দেশমূলক নীতিতে ঢুকে যাব। নির্দেশমূলক নীতি, তোকে দেখো স্যার, নির্দেশমূলক নীতির মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, সব পড়বো না আমরা, ফটাফট পড়বো, চলে যাব। এটা আমাদের নির্দেশমূলক নীতি কোথা থেকে ধার করেছি স্যার? আয়ারল্যান্ড থেকে। এটা পূর্বে আলোচনা করেছি। নির্দেশমূলক নীতি আমাদের সংবিধানে কত থেকে কত নম্বর ধারায় পড়ছে স্যার? এটা হচ্ছে আমাদের প্রথমত নির্দেশমূলক নীতি আমাদের চতুর্থ অংশ, অর্থাৎ পার্ট 4-এর মধ্যে নির্দেশমূলক নীতি পড়ছে। যা বলছি শুধু তাই নোট করবে। এবং 38 থেকে স্যার 38 থেকে 51 নম্বর ধারায় নির্দেশমূলক নীতির কথা বলা রয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন, এটা এসএসসি জিডিতে এসেছিলো, এটা যে গান্ধীজির চিন্তাধারা নির্দেশমূলক নীতির মূল উদ্দেশ্য, এটা এসেছিলো প্রশ্নটা, যে গান্ধীজির চিন্তাধারা কিসের মূল উদ্দেশ্য? মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি, এরকম অপশন ছিল। তো এটা হচ্ছে নির্দেশমূলক নীতির মূল উদ্দেশ্য। এবার এখানে একটা জিনিস পড়ব, মূল সংবিধানের 13টি পড়ার দরকার নেই, 13টি এসব কিছু পড়ার দরকার নেই, জাস্ট শুধু আর্টিকেল পড়ো, আর্টিকেল। এই নির্দেশমূলক নীতি থেকে যে আর্টিকেলগুলো থেকে, অর্থাৎ ধারা থেকে তোমাদের প্রশ্ন আসে, সেটাই বলবো, আর কিচ্ছু বলবো না। শুধু এখান থেকে পড়বে হচ্ছে 38-এর ডি। 38-এ স্যার অনেক সময় দেখবে ডি থাকতে পারে, বা 38-এর এরকম বলে 4 লেখা থাকতে পারে। ডি মানে তো দেখো ABCD অনুসারে ডি 4 নম্বরে পড়ছে না। তো 38-এর ডি, নারী পুরুষের সমমজুরি দান, অর্থাৎ নারী পুরুষকে সমান টাকা দিতে হবে চাকরির জন্য। ওকে, আলাদা আলাদা বেতন দেওয়া যাবে না, এটা পড়বে। তারপরে এখানে পড়বে স্যার 40 নম্বর ধারা পড়বে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার প্রতিষ্ঠা। অর্থাৎ তোমাকে বলবে স্যার গ্রাম পঞ্চায়েত নিয়ে, যে প্রত্যেকটা গ্রামে একটা করে গ্রাম পঞ্চায়েত রয়েছে স্যার, প্রত্যেকটা এলাকায় গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত সম্পর্কে কোথায় আলোচনা করা রয়েছে? 40 নম্বর ধারায়। তারপরে স্যার পড়বে হচ্ছে এখান থেকে পড়বে হচ্ছে স্যার 41 নম্বর ধারা, বেকারি, বার্ধক্য, পীড়া, অসম, দারিদ্র্যের ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে। অর্থাৎ বেকারি, অর্থাৎ এই যে বেকার ভাতা, তারপরে বার্ধক্য, বয়স্ক ভাতা কারো, হ্যাঁ, তারপরে যে বিভিন্ন ভাতা সিস্টেম চালু রয়েছে, এগুলো সব 41 নম্বর ধারা অনুযায়ী। 42 নম্বর ধারা অনুযায়ী মহিলাদের প্রসূতিকালীন সাহায্যের ব্যবস্থা রয়েছে। স্যার, মহিলাদের প্রসূতিকালীন সাহায্য বলতে গেলে মহিলারা যখন প্রেগনেন্ট হয়, তখন দেখবে স্যার সরকারি যারা চাকরি করে, যারা প্রেগনেন্ট মহিলা, তাদেরকে দেখবে স্যার 6 মাসের জন্য, 1 বছরের জন্য, তোমরা যারা যে আর্মি বিএসএফে চাকরি করে, যারা প্রেগনেন্ট মহিলা হয়, তাদেরকে স্যার ছুটি দিয়ে দেয় না স্যার, 1 বছর 2 বছরের জন্য ছুটি দিয়ে দেয় না। তো সেটা 42 নম্বর ধারায় বলা রয়েছে, মহিলাদের প্রসূতিকালীন, অর্থাৎ মহিলারা যখন প্রেগনেন্সি থাকবে তখন তাদের সাহায্যের ব্যবস্থা রয়েছে।
43 নম্বর ধারায় বলা হয়েছে কুটির শিল্পের প্রসার, জীবনযাত্রার মান উন্নয়ন করা। এই যে বিভিন্ন টেরিকটার আজকে তোমরা হাতে গড়া পুঁথির মালা পাচ্ছ, তারপরে বিভিন্ন মাটির তৈরি পুতুল পাচ্ছ, হ্যাঁ, তো এই যে কুটির শিল্প সেটা কিন্তু 43 নম্বর ধারায় বলা রয়েছে। 44 নম্বর ধারায় বলা রয়েছে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, দেশের সর্বত্র একই দেওয়ানি বিধি। দেওয়ানি বিধি, এই যে দেওয়ানি বিধি যেটাকে বলে সিভিল কোড, সিভিল সিভিল কোড, এটা খুব গুরুত্বপূর্ণ। 44 নম্বর ধারায় বলা রয়েছে সিভিল কোড সম্পর্কে, দেওয়ানি বিধি সম্পর্কে। 45 নম্বর ধারায় কি বলা রয়েছে স্যার? 45 নম্বর ধারায় বলা রয়েছে 14 বছর বয়স পর্যন্ত সকল ভারতীয়দের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা দান করা হবে। অর্থাৎ 14 বছর পর্যন্ত প্রত্যেককে শিক্ষাদান করা হবে ফ্রিতে। 46 নম্বর ধারা অনুযায়ী কি বলা রয়েছে স্যার? 46 নম্বর ধারা অনুযায়ী যারা দুর্বল এবং তপশিল, ওই যে এসসি রয়েছে না স্যার, এসসি এসটি, এদের জন্য কিন্তু শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এটা কিন্তু 46 নম্বর ধারায় বলা রয়েছে। তপশিল মানে কি গো? তপশিল মানে তো এসসি না। তারপরে 47 নম্বর ধারা অনুযায়ী নাগরিকের স্বাস্থ্য এবং জীবনযাত্রার মানের এবং পুষ্টিকর খাদ্যের মান উন্নয়নের কথা বলা রয়েছে 47 নম্বর ধারায়। অর্থাৎ তুমি পুষ্টিকর খাবার খাচ্ছ কি সেটাও কিন্তু সরকার দেবে। কেউ কোনো দিন হসপিটালে ভর্তি হলে বুঝতে পারবে যে হসপিটাল থেকে খাবার দেয়, ভালো ভালো ডিম দেয়, তারপরে মাংস দেয়, দেখবে। কারণ কি? যে পুষ্টিকর খাবার সরকার বলে রেখেছে, জীবনের পুষ্টিকর খাদ্যের মান উন্নয়ন রাখবে, হ্যাঁ, দেশে ভুলভাল খাবার রাখা যাবে না। তারপরে জীবনের স্বাস্থ্য এবং তোমার হেলথের ভালো সরকার নজর রাখবে। এই যে পোলিও দেয় ফ্রিতে, এমনি এমনি দেয়, সরকার এগুলো লিখে রেখেছে সংবিধানে। পোলিও টিকা দেয়, বিভিন্ন আরও সরকারিভাবে হসপিটাল রয়েছে, ফেসিলিটি স্বাস্থ্যর জন্য দেখাশোনা করে। তো এগুলো সব 47 নম্বরে। 48 নম্বরে কিন্তু বলা রয়েছে কি? 48 নম্বরে হচ্ছে 8 দিয়ে মনে রাখবে স্যার, অ্যাটাক। অ্যাটাককে করে বন্যপ্রাণী, পশু প্রাণীরা অ্যাটাক করে বেড়ায়, এটা মনে রাখার টিক্স বললাম স্যার। 8 অ্যাটাক অর্থাৎ পরিবেশ উন্নয়ন এবং বন্যপ্রাণী। এই যে বন্যপ্রাণীর কথা বলা রয়েছে স্যার 48 নম্বর ধারায়। 49 নম্বর ধারায় বলা রয়েছে রাষ্ট্র ঐতিহাসিক স্মৃতিসৌধ। শুধু এই কি পয়েন্টগুলোই পড়বে, যেগুলো এত কিছু পড়ার দরকার নেই। স্মৃতিসৌধগুলোর কথা বলা রয়েছে। স্মৃতিসৌধ বলতে গেলে মনুমেন্ট, অর্থাৎ কেউ একজন শহীদ হয়ে গেল বা কেউ একজন মারা গেল, দেখবে এরকম করে বক্সের মধ্যে লেখা থাকে যে অমুক ব্যক্তি, লেখা থাকে। তো ওই যে ওই জিনিসগুলোকে সরকার রক্ষা করবে, ওগুলোকে কাউকে ভাঙতে দিবে না, ওগুলোকে রক্ষা করবে সরকার। 50 নম্বর ধারা কি বলা হয়েছে? শাসন বিভাগ এবং বিচার বিভাগ আলাদা করা। অর্থাৎ এটা হচ্ছে একটা শাসন বিভাগ আর বিচার বিভাগ, এই দুটো জিনিস কিন্তু আলাদা। অর্থাৎ বিচার যে করছে কোর্টের উকিল, সেটা আলাদা বিষয়। আর শাসন বলতে ভারত মানে আমাদের প্রধানমন্ত্রী বলো, রাষ্ট্রপতি দেশকে কীভাবে শাসন করছে, সেই জিনিসটা আলাদা। এই দুটো জিনিস কিন্তু আলাদা থাকবে। 51 নম্বর ধারায় কী বলা হয়েছে? আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল পিস, শান্তি। আর ওই যে ইন্টারন্যাশনাল মানে আবার আন্তর্জাতিক শান্তি নিয়ে বলা রয়েছে 51 নম্বর ধারায়। ওকে, এবার পড়বে স্যার মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য থেকে বেশি ঝামেলা নেই। মৌলিক কর্তব্য এই শুধু এই যে এই দুটো পয়েন্ট পড়লেই মৌলিক কর্তব্য থেকে হয়ে যাবে। প্রথমে পড়বে মৌলিক কর্তব্য। শরণ সিং কমিটির ওপর ভিত্তি করে 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 51 নম্বর ধারায় 10টা মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। এটা কত সালে স্যার? আমাদের 1946। প্রথমত বলবে যে মৌলিক কর্তব্য কোন কমিটির ওপর ভিত্তি করে তৈরি হয়? শরণ সিং কমিটি। বলবে মৌলিক কর্তব্য কত সালে সংশোধন করা হয়? মৌলিক কর্তব্য স্যার 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য সংশোধিত হয়। ওকে, তারপরে 2002 সালে 86তম সংশোধনীতে আরও একটি মৌলিক কর্তব্য যুক্ত হয়ে বর্তমানে 11টা মৌলিক কর্তব্য রয়েছে। স্যার বর্তমানে কটা মৌলিক কর্তব্য রয়েছে? তাহলে স্যার 11টা মৌলিক কর্তব্য রয়েছে, শুধু এইটুকুই বাস পড়বে। আরেকটা পড়বে যে মৌলিক কর্তব্য রাশিয়া থেকে আমরা ধার করেছি, এটা অলরেডি পড়েছি প্রায় শেষের দিকে। হ্যাঁ, সংবিধান সংশোধন পদ্ধতি। সংবিধান সংশোধন পদ্ধতি কত নম্বর আর্টিকেল বা ধারায় আলোচনা করা রয়েছে স্যার? 368 নম্বর ধারায় কিন্তু আলোচনা করা রয়েছে। প্রথম সংবিধান সংশোধন হয় 1951 সালে। এখনও পর্যন্ত মোট 106 বার সংবিধান সংশোধন হয়েছে। ওকে, এবার স্যার সংবিধান সংশোধনগুলো তোমাদেরকে পড়তে হবে। 1 নম্বর সংশোধন 1951 সালে, এটা আমাদের 9তম তপশিলি সংশোধন নিয়ে আলোচনা করে থাকি আমরা। প্রশ্ন বলবে স্যার যে নবমতম তপশিল সংবিধান সংশোধন কত সালে হয়? তোমাকে বলতে হবে স্যার 1951 সালে। এবং এটা কততম সংবিধান সংশোধনী ছিল? এটা প্রথম সংবিধান সংশোধনী। এই এক মানেই প্রথম। তারপর এখান থেকে এগুলো পড়বো না, এটা পড়বো। 21তম সংবিধান সংশোধনী পড়বো। কত সালে হয়? প্রথমত 1967 সালে 21তম সংবিধান সংশোধনী হয়।
এখানে অষ্টম তপশিলে সিন্ধি ভাষাকে যুক্ত করা হয়। বাস শুধু এইটুকুই পড়বে, অষ্টম তপশিলে সিন্ধি ভাষাকে যুক্ত করা হয় 1967 সালে 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। সবথেকে গুরুত্বপূর্ণ যে 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে সহযোগী রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ এই যে আমরা সিকিম রাজ্যের নাম পাই, সেই সিকিম রাজ্যের উৎপত্তি কত সালে হয়? 1975 সালে সিকিমের উৎপত্তি হয়, সেটা 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তারপরে স্যার আমরা পড়ব, এটা আমরা অলরেডি আলোচনা করেছি স্যার, 42তম সংবিধান সংশোধনী আলোচনা করেছি না স্যার? এই 42তম আর 44তম সংশোধন, এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1976 সালে আমাদের কিন্তু 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি কি করা হয়েছে দেখো। প্রথমত স্যার 1 নম্বর করা হয়েছে যে মৌলিক কর্তব্যকে আমাদের সংশোধন করা হয়েছে। বলবে স্যার মৌলিক কর্তব্য, এই যে মৌলিক কর্তব্য পরিবর্তন করা হয়েছে, যেখানে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা এই 3টি শব্দ প্রস্তাবনার যোগ করা হয়েছে। ওকে স্যার, তাহলে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, অখণ্ডতা, এই অখণ্ডতা তো থাকে না, বেশি থাকে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, এই দুটো শব্দ 42তম সংবিধান সংশোধনী 1976 সালে কিন্তু যুক্ত করা হয়েছে। এবার স্যার 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে। আলোচনা করেছি না স্যার? সম্পত্তির অধিকারটাকে মৌলিক অধিকার থেকে বাদ দিল, দিয়ে সেটাকে একটা আইনি অধিকার করে দিল, আলোচনা করেছি। তারপরে স্যার 61তম সংবিধান সংশোধনী খুব গুরুত্বপূর্ণ স্যার। 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1979 সাল আমাদের 21 থেকে অর্থাৎ ভোটের যে বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। আগে কিন্তু 21 বছরে ভোট দিতে হতো, আগে বিয়ের জন্য 21 না হলে বিয়ে করতে পারতো না, কিন্তু এখন 18 করে দিয়েছে। ওকে, তারপরে স্যার 71তম সংবিধান সংশোধনী 1992 সাল, এখানে নেপালি, মণিপুরি, কোঙ্কানি ভাষাকে অষ্টম তপশিলে যুক্ত করা হয়। বর্তমানে আমাদের ভাষা কটা স্যার? সরকারি ভাষা 22টা। এই 22টা ভাষার মধ্যে নেপালি, মণিপুরি, কোঙ্কানি এই 3টে ভাষাকে আমাদের কিন্তু 1992 সালের 71তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়। তারপরে স্যার 73তম সংবিধান সংশোধনী 1993 সালের মাধ্যমে, স্যার এত কিছু পড়বে না, শুধু স্যার পঞ্চায়েত, শুধু স্যার এখান থেকে এই ভাষাটা পড়ে রেখো তো, শুধু পঞ্চায়েত। এই যে পঞ্চায়েত, আমরা পঞ্চায়েতের সংশোধন কত সালে করা হয়? 73তম সংবিধান সংশোধনী 1993 সালের অনুসারে। তারপরে স্যার সেম একই বছর 74তম সংবিধান সংশোধনী 1993 সালে আমাদের পৌরসভাকে সংশোধন করা হয়। তাহলে আমাদের 73-এ পঞ্চায়েত, 74-এ পৌরসভা, বাকি এইসব কিচ্ছু পড়ার দরকার নেই। 2000, আচ্ছা তখন ওটা আমি ঠিকই বলেছিলাম বুঝলে, ওটা 2003 বলেছিলাম না একটা জায়গায় আমি, ওটাকে কেটে সেই শিক্ষার বয়স যে 6 থেকে 14 বছর শিশুদের, ওটা 2002 সালেই, ঠিক আছে? 2002 সালে আমাদের শিক্ষার বয়স যে 21 এ ধারাতে বলা রয়েছে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 6 থেকে 14 বছর শিশুদের বিনামূল্যে শিক্ষা দিতে হবে, এটা কিন্তু আমাদের বলা রয়েছে। ওকে, 2004 সালটা হচ্ছে একটু দেখে নাও। 2004 সাল 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের 4টে ভাষাকে যুক্ত করি। একটা হচ্ছে বোড়ো, মৈথালি, সাঁওতালি, ডোগরি, এই 4টা ভাষাকে আমাদের কি করি? অষ্টম তপশিলে যুক্ত করি। এই যে অষ্টম তপশিল মানে বুঝতে পারছো স্যার, আমি প্রথম শুরু করেছিলাম তোমাদের সংবিধান চ্যাপ্টারটা যখন পড়ানো, ওই অষ্টম তপশিলে কি বলা রয়েছে স্যার? তপশিল যখন আমি পড়াচ্ছিলাম, তপশিল 8টা তপশিল রয়েছে, 12টা তপশিল, সে 8 নম্বর তপশিলে কি বলা ছিল স্যার? ভাষা বলা ছিল না? 10 নম্বরে স্যার বলা ছিল না যে মানে দলত্যাগ বিরোধী, 11তে পঞ্চায়েত, 12তে মিউনিসিপ্যালিটি, এভাবে করে আমি বলেছিলাম। যারা প্রথম থেকে আমার ক্লাস দেখছো তার জন্যই তো বলছি অষ্টম তপশিল। অষ্টম তপশিল উচ্চারণটা কেন করছে? অষ্টম মানে 8, তপশিল মানে শিডিউল, 8 নম্বর শিডিউল, এই সব ভাষা যুক্ত হচ্ছে, কারণ ভাষা তো ভাষা জায়গাতেই যুক্ত হবে। বোড়ো, মৈথালি, সাঁওতালি, ডোগরি এই ভাষা যুক্ত হয়। ওকে, তারপরে স্যার পড়ব 101 নম্বর আমাদের সংবিধান সংশোধনী, যেটা 2017 সাল। এই 2017 সাল কিন্তু স্যার আমাদের জিএসটি প্রবর্তন হয়, গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটার কিন্তু প্রবর্তন হয়। এবার পড়বে স্যার সুপ্রিম কোর্ট বেশি কিছু পড়বে না, শুধু পড়বে স্যার 1950 সালের 28শে জানুয়ারি সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠাতা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন কে? স্বয়ং রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের যে বিচারপতি থাকে তাদের রাষ্ট্রপতি নির্বাচন করেন। 65 বছর পর্যন্ত এর কার্যকাল। সুপ্রিম কোর্টের হচ্ছে 65 বছর,
কার্যকাল করে কাজ করতে পারে, যে 65 বছর পর্যন্ত, আর কাজ করতে পারে হাইকোর্টের হচ্ছে 62। ওকে, এখানে এত কিছু পড়ার দরকার নেই, এখানে শুধু এই 32 নম্বর ধারাটা এটা পড়ো। 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট লেখো জারি করতে পারে, লেখো রিট জারি করতে পারে। ওকে, রিট, লেখো মানে রিট। 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট জারি করে, আর 226 নম্বর ধারা অনুযায়ী, এই 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট রিট জারি করে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই দুটোই। এবার হেবিয়াস কর্পাস, এটা তো পড়ার দরকার আছে, পড়ে নাও, আমি দাগ দিয়ে রেখেছি মনে কারণ আছে। হেবিয়াস কর্পাস বা বন্দি প্রত্যক্ষীকরণ। ও আচ্ছা, তোমাদের অগ্নিবীরে এই হেবিয়াস কর্পাস ম্যান্ডামাস থেকে একবার প্রশ্ন এসেছে, তাই তো বলি প্রশ্ন টপিকটা ভরার পিছনে আমার কারণ আছে, কারণ এখান থেকে অলরেডি একবার প্রশ্ন এসেছে, তাই আমি চাই যে প্রশ্ন আসলে তোমরা মিস না করো। হেবিয়াস কর্পাস বা বন্দি প্রত্যক্ষীকরণ কি? বিচার ছাড়া অনির্দিষ্টকালের জন্য কোনো ব্যক্তিকে আটক করে রাখা যাবে না, আইনিভাবে কোনো রকম বিষয়ে বন্দি রাখা মানে আইনি হিসেবে কোনো বন্দি করে রাখা হয়েছে কিনা তা জানার উদ্দেশ্যে এই লেখা জারি হয়। এক কথায় বলতে গেলে স্যার, হেবিয়াস কর্পাস অত তুমি পড়বে না, আমি যেটা বলছি ভালো করে পড়বে। হেবিয়াস কর্পাস কোনো একটা ব্যক্তিকে গ্রেপ্তার করলো বা কোনো কিছুতে আটক করে রাখলো, তাকে আদালতে হাজির করতে হবে, শুধু এইটুকুই লিখো তো। কোনো ব্যক্তিকে স্বশোষিতে আদালতে হাজির করা, এটা হচ্ছে ম্যান্ডামাস, এই মানে হেবিয়াস কর্পাস। এতক্ষণ ধরে এইটাই। স্যার ম্যান্ডামাস কি? ম্যান্ডামাস হচ্ছে সুপ্রিম কোর্ট কোনো সরকারি কর্মচারীকে নিজের দায়িত্ব পালন করতে আদেশ দিবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট সরকারি কর্মচারী, যে প্রত্যেকটা সরকারি কর্মচারী রয়েছে, এরা তো ভুলভাল কাজ করতে পারে, তো এটা সুপ্রিম কোর্ট আদেশ দেয় তোমরা নিজের দায়িত্ব নিজে পালন করো, যে শিক্ষক রয়েছে শিক্ষক করো, যে আর্মি রয়েছে সে আর্মির কাজ করো, বাস, এটাই ম্যান্ডামাস, আর কিচ্ছু পড়ার দরকার নেই। হাইকোর্ট, বর্তমানে স্যার আমাদের 24টা হাইকোর্ট রয়েছে, 62 বছর পর্যন্ত হাইকোর্টের বিচারপতিরা তাদের পদে আসীন থাকে। 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট তার রিট জারি করে, এটা আমি আলোচনা করলাম। সুপ্রিম কোর্ট 32 নম্বর আর হাইকোর্ট 226 বললাম স্যার, এসব ধারা পড়ার দরকার নেই পড়ার। এখান থেকে প্রশ্ন আসবে স্যার যে এই বোম্বে হাইকোর্টের আওতায় কারা কারা আছে? মহারাষ্ট্র, গোয়া, মানে অ্যাকচুয়ালি এইগুলো আসে প্রশ্ন, যে দাদরা নগর হাভেলি এবং দামান ও দিউ, এটা কোন হাইকোর্টের আন্ডারে আছে? স্যার বোম্বে হাইকোর্টের আন্ডারে। স্যার আমাদের কলকাতা যে হাইকোর্ট রয়েছে তার আন্ডারেও আছে। আন্দামান নিকোবর যে দ্বীপ রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটা কোন হাইকোর্টের আন্ডারে আছে? স্যার এটা কলকাতা হাইকোর্টের আন্ডারে আছে। মাদ্রাজ হাইকোর্ট মাদ্রাজ হাইকোর্টের আন্ডারে আমাদের যে পদুচারী কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, সেটা কিন্তু মাদ্রাজ হাইকোর্টের আন্ডারে আসে। এই যেগুলো বললাম সেগুলোই আসে। এবার স্যার ক্যাগ মানে হচ্ছে স্যার কন্ট্রোলার অডিটর জেনারেল। স্যার 148 নম্বর ধারায় ক্যাগ নিয়ে বলা রয়েছে। এই ক্যাগ, ভারতের রাষ্ট্রপতি ক্যাগকে নিয়োগ করে, ভারতের রাষ্ট্রপতি ক্যাগের শপথ বাক্য পাঠ করায়। যিনি ক্যাগ হন তিনি কিন্তু আমাদের রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করায় এবং রাষ্ট্রপতি নিয়োগ করেন। ওকে, বিধানসভা, স্যার বিধানসভা থেকে তুমি শুধু পড়বে বিধানসভার বয়স কিন্তু 25 বছর হতে হবে এবং 5 বছর এর মেয়াদ। বিধানসভার যদি কেউ ভাবে সদস্য হবে তাহলে তার বয়স হতে হবে 25, এবং যারা সদস্য হয় তারা কতদিন পর্যন্ত কাজ করে? 5 বছর। স্যার বিধান পরিষদের সদস্য হতে গেলে 30 বছর পর্যন্ত বয়সের প্রয়োজন। আর কত বছর পর্যন্ত এরা কাজ করে? স্যার 6 বছর পর্যন্ত। বাস, কমপ্লিট, পড়া দরকার নেই। স্যার রাজ্যপাল হতে গেলে কমপক্ষে 35 বছর হতে হবে আর 5 বছর পর্যন্ত তিনি কাজ করেন। বাস, আর কিচ্ছু পড়ার দরকার নেই স্যার। আমাদের রাজ্যপালকে রাষ্ট্রপতি নিয়োগ করেন, এটা পূর্বে আলোচনা করেছি স্যার। রাজ্যপালকে রাষ্ট্রপতি আমাদের নিয়োগ করেন। এবার স্যার রাজ্যপালের রাজ্যের শীর্ষ বিচারপতি বা তার অনুপস্থিতিতে রাজ্য আদালতের বয়োজ্যেষ্ঠ বিচারপতি, এত কিছু দরকার নেই স্যার। এখানটায় এটা একটু পড়বে স্যার, যে আমাদের 213 নম্বর ধারা অনুযায়ী আমাদের রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করে। অর্ডিন্যান্স বলতে গেলে স্যার অধ্যাদেশ জারি করে থাকে। মুখ্যমন্ত্রী, কমপক্ষে 25 বছর হতে হবে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। 5 বছর পর্যন্ত তিনি কাজ করেন। 164 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন। বলো তো স্যার, আমাদের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করে? রাজ্যপাল, রাষ্ট্রপতি না কিন্তু। মুখ্যমন্ত্রীকে নিয়োগ করে রাজ্যপাল, বাট প্রধানমন্ত্রীকে নিয়োগ করে রাষ্ট্রপতি। রাজ্যপালই তো করবে, যেই রাজ্যের হেড রাজ্যপাল সেই তো করবে। রাজ্যপালকে মুখ্যমন্ত্রী শপথ বাক্য কে পাঠ করায়? আমাদের রাজ্যপালই শপথ বাক্য পাঠ করায়। ওকে, দেখো শেষ হয়ে গেছে আর একটু সামান্যটুকু রয়েছে।
পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েতি রাজ স্যার শুধু এখান থেকে পড়বে 1992 সালের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই পঞ্চায়েতটা আমাদের সাংবিধানিক স্বীকৃতি পায়। বাস। আরেকটা পড়বে এখান থেকে, যে এখান থেকে আরেকটা পড়বে হচ্ছে স্যার কি পড়বে, এটা পড়বে, এটা যে রাজস্থানে সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, ত্রিস্তরীয় রাজ ব্যবস্থা চালু হয়। ত্রিস্তরীয় ব্যবস্থা বলে প্রথম পঞ্চায়েতি রাজ কোথায় চালু হয়? রাজস্থানে। কত সাল স্যার? 1959। 1959 সালে প্রথম রাজস্থানে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। ত্রিস্তরীয় বলতে স্যার একটা গ্রাম পঞ্চায়েত, একটা ব্লক স্তর, একটা জেলা পরিষদ, এটা হচ্ছে ত্রিস্তরীয়। স্যার পৌরসভা থেকে কী পড়বো? পৌরসভা থেকে আমরা শুধু পড়বো স্বাধীনতার পর 1992 সালের 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে, এটা 92 না, এটা 93 সাল করো, 93 সাল, 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের কি হয়? পৌরসভার মানে সাংবিধানিক সংশোধনের শহরের নিজস্ব সাংবিধানিক, আচ্ছা বুঝলাম, ওই যেটা আমি ওই অ্যামেন্ডমেন্টে আলোচনা করেছিলাম না, যে পৌরসভা পঞ্চায়েত, ওটাই 1992 সালের 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই পঞ্চায়েত আমাদের সাংবিধানিক স্বীকৃতি পায়। বাস। নির্বাচন কমিশন থেকে কী পড়বো স্যার? নির্বাচন কমিশন থেকে পড়বো স্যার, এর নির্বাচন কমিশনের মেয়াদ অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার 6 বছর পর্যন্ত হয়ে থাকে। ওকে, এবং 6 বছর পর্যন্ত তিনি কাজ করবে। নির্বাচন কমিশনের পদে সর্বোচ্চ 65 বছর পর্যন্ত থাকতে পারেন, অর্থাৎ তিনি কত বছর পর্যন্ত থাকতে পারেন বা তার চাকরি বলতে পারো 65 বছর পর্যন্ত। 324 নম্বর ধারা অনুযায়ী আমাদের বলবে, তোমাকে প্রশ্ন করবে স্যার নির্বাচন কমিশন কত নম্বর ধারায় বলা রয়েছে? 324 নম্বর ধারায় বলা রয়েছে। বাস, আর কিছু পড়বে না, শুধু এখান থেকে এইটুকুই পড়বে। এখান থেকে আরেকটা পড়বে, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেন কে? স্বয়ং রাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেল। বাস স্যার, শেষ এখানেই, অনেকক্ষণ লম্বা ক্লাস টানলাম। অ্যাটর্নি জেনারেলই তোমাদের শেষ ক্লাস। ভারতীয় সংবিধানের 76 নম্বর ধারা অনুসারে ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি। তাহলে বলবে স্যার অ্যাটর্নি জেনারেল কত নম্বর ধারায় রয়েছে? 76 নম্বর ধারায়। কে নিয়োগ করে? রাষ্ট্রপতি। ওকে, এখান থেকে আর কিচ্ছু পড়া দরকার নেই স্যার, শুধু অ্যাটর্নি জেনারেল থেকে এইটুকুই প্রশ্ন আসবে, কত নম্বর ধারা? 76। কে নিয়োগ করে? রাষ্ট্রপতি। এইখানেই কিন্তু তোমাদের ক্লাসটা শেষ হলো স্যার। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।